হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ। আমি তোমাদের শুভেন্দু স্যার নিয়ে এসেছি আরও একটা তোমাদের জন্য একটা ভিডিও। দেখো, তোমাদের জন্য একটা খুবই ভালো খবর যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রচুর প্রচুর শূন্য পদ, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু ঘোষণা হয়েছে। ইতিমধ্যে তোমরা দেখেছো বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন গ্রুপে এই ভ্যাকেন্সি লিস্টের একটা পিডিএফ পেতে। তা ওইটা কিন্তু ওই ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। মানে তোমরা দেখেছো যে রাজ্য সরকারের প্রায় 2.5 লক্ষ শূন্য পদ রয়েছে। তো 2.5 লক্ষ যদি না হয়, আমি 1 লক্ষ যদি ধরি, সেটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তো এবার কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যত চাকরি হারা মানে আমাদের বেকার যত ভাই বোনেরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এটা। আর এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে? যে ঘুমিয়েছিলে এবার উঠে দাঁড়াও, এবার কিন্তু এগোতে হবে। আর এর পাশেই রয়েছি আমরা কি করব, এখন থেকে রেগুলার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আমি তোমাদের জন্য ম্যাথস করাবো এবং অন্যান্য স্যাররাও জিএস করাবে, এবং আমিও যখন সময় পাবো তখন তোমাদের জন্য কি জিএস এর ভিডিও নিয়ে আসবো। ইনিশিয়ালি আমি তোমাদের জন্য ম্যাথস জিআই এর ভিডিও নিয়ে আসছি। দেখো, ম্যাথসটা আমাদের পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাকে এখানে করাবো, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। আমরা এখানে কোর্সটাকে এমনভাবেই সাজিয়েছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরো কোর্সটাকে কভার করব, একদম ফ্রিতে, টোটালি ফ্রিতে চলবে এটা। এবং এটা ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। কেউ যদি অঙ্কের কিচ্ছু যদি না জানো, যারা একদম শুরু করেছো, বা এরকম যদি কেউ থাকো যে ওয়ার্কিং প্রফেশনে আছো, সারাদিনে সময় পাচ্ছ না বা কিছু, এগুলো রেকর্ডেড ভিডিওগুলো ইউটিউবে থাকবে। তোমরা যদি এগুলোকে ঠিকভাবে ফলো করো, যেভাবে আমি করাচ্ছি, যা করাচ্ছি, যদি সেগুলো শুধু করো, তাহলেও কিন্তু মোর দ্যান এনাফ। আমি এটুকুর গ্যারান্টি নিচ্ছি। দেখো, যারা চেনো আমাকে এবং যারা আমাকে চেনো না, তাদের জন্য বলছি, দেখো আমি নিজেও একজন পরীক্ষার্থী ছিলাম। আমি কিন্তু বহু পরীক্ষায় সফল হয়েছি। আমি নিজে 11টা চাকরির পরীক্ষায় ফাইনাল সিলেক্টেড হয়েছি। বর্তমানে আমিও চাকরি করছি। তো সেই হিসাবে অ্যাজ এ টিচার না, একটা স্টুডেন্ট হিসাবেই আমি তোমাকে বলছি, আমার উপরে ভরসা রাখো। আমি সেই পথ দিয়ে হেঁটেছি, যেই পথ দিয়ে আজকে তোমরা হাঁটতে চলেছো, সেই পথ দিয়ে অলরেডি আমার হাঁটা, ঠিক আছে? তার জন্য আমি তোমাদের গিয়ে কিন্তু ঠিকভাবে গাইড করতে পারবো, কারণ ওই রাস্তাটা আমার জানা। তো যেটুকু বলছি, যা যা বলছি, একদম সেগুলোকে ভালো করে ফলো করো। আমি বলছি যে তোমরা কিন্তু নিরাশ হবে না। এতদিন যা হয়েছে হয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে। অতীতের কথা ঘেটে লাভ নেই। আজকে থেকে, এখন থেকে শুরু করো। এখন থেকে ভাবো আবার নতুন সূর্যোদয় হলো। তো চলো, আজকে আর কথা না বাড়িয়ে আমরা মেন বিষয়ের দিকে এগিয়ে যাই। দেখো, আমাদের অঙ্কের সিরিজটা আমরা প্রথমে শুরু করছি। যে আজকে থেকে আমাদের যেটা চলবে সেটা ম্যাথসের সিরিজ চলবে। ম্যাথসের একদম বেসিক থেকে আমি করাবো, এবং পরীক্ষা রিলেটেড টোটালি আপকামিং যেসব পরীক্ষাগুলো রয়েছে, রাজ্য সরকারের তো বটেই, সাথে গিয়ে কেন্দ্রীয় সরকারেরও যেসব পরীক্ষাগুলো রয়েছে, যেমন রেলওয়েজ রয়েছে বা কিছু স্টাফ সিলেকশন রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলোকে কিন্তু কভার করবে। তো এই ভিডিওটাকে কমপ্লিট ভাবে, পুরো ঠিকঠাক ভাবে যদি তুমি দেখো, অন্য আর কোনো ভিডিও তোমার দরকার পড়বে না, আর অন্য কোনো জায়গা থেকে তোমার পড়ার দরকার পড়বে না। এবং এই সম্পূর্ণটাই কিন্তু আমরা একদম ফ্রি অফ কস্টে করব। এবং এমন না যে দুটো ভিডিও দেওয়ার পরে বন্ধ হয়ে যাবে, এরকম কিছু না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কথা দিচ্ছি, ম্যাথসের পরপর ভিডিও আসবে, এবং এইগুলো তোমরা করলে কিন্তু চূড়ান্ত সফল হবেই হবে। দেখো, ম্যাথস শুরু করব আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে, অর্থাৎ সংখ্যা তত্ত্ব থেকে। বাইল্যাঙ্গুয়াল ক্লাসটা হবে, ইংলিশেও থাকবে এবং বাংলাতেও থাকবে। তাই আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো আজকে আমরা শুরু করব কি নাম্বার সিস্টেম থেকে, একদম ফুল কনসেপ্ট থাকবে, প্লাস গিয়ে এমসিকিউ কোশ্চেন গিয়ে আমরা করব। তো আজকের যে ভিডিওটা আছে এখানে গিয়ে ফুল কনসেপ্টটা আমরা দেখব, এবং নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন আনসার করব। এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু আমরা কমপ্লিট করব। দেখো, নাম্বার সিস্টেম গিয়ে অঙ্কের ভিত। অঙ্কের ভিতকে যদি তোমাকে স্ট্রং করতে হয়, তোমাকে এক তো নাম্বার সিস্টেমকে ভালোভাবে করতে হবে, আর দ্বিতীয় গিয়ে ক্যালকুলেশন। দেখো, ক্যালকুলেশন ছাড়া কিন্তু তোমার অঙ্ক কোনো দিন স্ট্রং হবে না। পৃথিবীতে তুমি এমন কাউকে খুঁজে পাবে না যার অঙ্কের ক্যালকুলেশন দুর্বল কিন্তু সে অঙ্কে ভালো, এরকম কেউ নেই। অঙ্কের ক্যালকুলেশন যেদিন তোমার ঠিক হবে, সেদিনই দেখবে তোমার অঙ্কর আন্ডারস্ট্যান্ডিং অটোমেটিক ভাবে বেড়ে গিয়েছে। তো তোমাকে কিন্তু ক্যালকুলেশনের দিকে ফোকাস করতে হবে। আর তুমি জানো, কম্পিটিটিভ এক্সাম মানে কম্পিটিশন, এখানে কিন্তু সেই একাডেমিকের মতো না।
এখানে তোমার একটা টাইম বাউন্ডেশন রয়েছে এবং সেই টাইমের মধ্যে কিন্তু তোমাকে করতে হবে। দেখো যেসব কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো দিয়ে যদি কাউকে সারাদিনের জন্য বসিয়ে দেয় যে সলভ করো, তাহলে কিন্তু ম্যাক্সিমামই সবাই করে দিতে পারবে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে গিয়ে তোমার কাছে সময়টা কম, আর সময়ের মূল্য তো তুমি জানোই। দেখো পৃথিবীতে একটা জিনিস কিন্তু সবাইকে সমান দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে সময়, এবং এই সময়টা যে যেভাবে কাজে লাগাবে আজকে সে সেই জায়গায় হচ্ছে গিয়ে রয়েছে। দেখো আমরা হয়তো 24 ঘন্টায় একদিন, ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম হয়তো কত ঘন্টা কাজে লাগাতে পারবো? 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা ম্যাক্সিমাম, তার থেকে বেশি তো পারবো না। 16 ঘন্টা, 18 ঘন্টা, এর থেকে বেশি তো পারবো না। কিন্তু আজকে দেখো বড় বড় ব্যক্তিরা, যদি আমি মুকেশ আম্বানিরও কথা বলি, সে কিন্তু এই 24 ঘন্টায় কয়েকশো ঘন্টা কাজে লাগাচ্ছে। শুনে অবাক লাগছে তো, যে কিভাবে কয়েকশো ঘন্টা, 24 ঘন্টায় আবার কয়েকশো ঘন্টা কিভাবে হয়। দেখো তার হয়ে বহু লোক কাজ করছে, তার হয়ে যে সমস্ত লোকরা কাজ করছে, তো তাদের টাইমটাও কিন্তু তার খাতায় কাউন্ট হচ্ছে, তাই না? তাই পৃথিবীতে একটা জিনিস সবার কাছে সমান, যে টাইম, এবং এই টাইমটাকে তুমি যেইভাবে কাজে লাগাবে সেইভাবেই জীবনে তুমি প্রোগ্রেস করবে। ঠিক আছে, যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মেইন চ্যাপ্টারের দিকে যাচ্ছি। তো যেটা বললাম, আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করব। নাম্বার সিস্টেমের আজকে একদম ফার্স্ট ক্লাস, এবং ফার্স্ট ক্লাসে আমরা পুরো কনসেপ্ট, ফুল কনসেপ্টটা আমরা এখানে দেখব, এবং ফুল কনসেপ্ট একটা ভিডিওর মধ্যেই আসবে। এই ভিডিওটা দেখার পরে তোমার আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না নাম্বার সিস্টেমের, এটা আমি কথা দিলাম, এবং এটা রিলেটেড যা কোশ্চেন আসবে তুমি করতে পারবে। ঠিক আছে, তা নাম্বার সিস্টেমের দেখো আজকে মেইন যেটা দেখবো এখানে, সেটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ নাম্বারস। ঠিক আছে, অর্থাৎ নাম্বারের শ্রেণী বিভাগ। অঙ্কের আগে, অঙ্ক তো অ্যাকচুয়ালি নাম্বারের খেলা, তো তোমায় আগে বুঝতে হবে যে কোন সংখ্যাটাকে কি বলছে, এটাকে তোমাকে ভালো করে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই। তাহলে সংখ্যা তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ নাম্বারস। তো শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করব, একটা খুব সাধারণ একটা ওয়ার্ড, যেটা একদম বেস, সেটা হচ্ছে গিয়ে কি, অঙ্ক। এবং আমি আমার স্টুডেন্টদের যখন পড়াই তখন এইটা থেকেই শুরু করি, যে অঙ্ক সাবজেক্টটা করছি, তা সেই অঙ্ক ওয়ার্ড এটা থেকেই আমি শুরু করি। এবং শুরু করার পেছনে হচ্ছে গিয়ে কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে আমি যখন সাব ইন্সপেক্টর অফ ফুড সেটাতে সিলেক্টেড হয়েছিলাম, তো সেই সময় আমাকে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করেছিল, ময়ূখ ভবনে ইন্টারভিউ হয়েছিল আমার এখনো মনে পড়ে, যে তখন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোমার হবি কি? তো অ্যাকচুয়ালি আমি তো পড়াচ্ছি দীর্ঘদিন ধরে, তা সেই সময়ও আমি হচ্ছে গিয়ে পড়ালাম। তো তখন আমি বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি পড়াই, হ্যাঁ, এটা আমার ভালো লাগে, এটাই আমার হবি। তো তখন হচ্ছে গিয়ে তারা আমায় জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুমি কি কোন সাবজেক্ট পড়াও? বলেছিলাম ম্যাথস করাই এবং জিকে টিকে সমস্ত কিছুই করাই। তো তখন হচ্ছে গিয়ে আমাকে আরেকটা জিনিস বলেছিল, আচ্ছা তুমি একা সমস্ত কিছু পড়াও, তাহলে তুমি সব সাবজেক্টের কি এক্সপার্ট? আমি তখন বলেছিলাম, না স্যার, আমি সমস্ত সাবজেক্টের এক্সপার্ট না। কেননা এটা এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য আমাকে এক্সপার্ট হওয়ার দরকার নেই, তাই না? আমায় ওই সাবজেক্টগুলো থেকে যেটুকু আমার নলেজ দরকার, পরীক্ষার পার্সপেক্টিভে যেটুকু দরকার, সেইটুকু হচ্ছে গিয়ে আমি জানি, এবং তার ভিত্তিতেই কিন্তু আজ আমি হচ্ছে গিয়ে বিভিন্ন পরীক্ষায় হচ্ছে গিয়ে কোয়ালিফাই করেছি। তাই এক্সপার্ট আমি না, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কোনটা আসবে, কোনটা পড়বো, কোনটা ছাড়বো, এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণা আছে। তাই সমস্ত সাবজেক্টগুলোর এক্সপার্ট না হওয়া সত্ত্বেও আমি কিন্তু সবগুলোকে পড়াতে পারি। তো যাই হোক, তারপরে ওনাদের একটা প্রশ্ন ছিল, আচ্ছা তুমি কোনটা হচ্ছে গিয়ে তোমার ভালো লাগে? আমি বলেছিলাম যে অঙ্কটা আমার ভালো লাগে, ম্যাথস ভালো লাগে। তো তখন আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, সামনে ওই বোর্ড মেম্বারদের সামনে হচ্ছে গিয়ে কাগজ ছিল, কাগজে আমাকে লিখে দিল এরকম হচ্ছে গিয়ে দুটো শব্দ, অঙ্ক আর অঙ্ক, দুটোরই একই উচ্চারণ কিন্তু বানানটা আলাদা। বললো, আচ্ছা বলো তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা আমাকে জিজ্ঞাসা করেছিল সাব ইন্সপেক্টর অফ ফুডে। আচ্ছা তোমরা বলো তো 1 মিনিট একটু পজ নিয়ে, যে এইটার হচ্ছে গিয়ে এই দুটোর তফাৎ কি? দেখো আজ পর্যন্ত যতজনকে আমি পড়িয়েছি,
আমি এখন পর্যন্ত এমন একজন কাউকে পাইনি যে হচ্ছে গিয়ে এটার মানেটা আমাকে ঠিকঠাক বলেছে, কিন্তু আশা করি তোমরা ঠিকঠাক বলবে। তা যাই হোক, এই অঙ্ক আর এই অঙ্ক, এই দুটোর মধ্যে তফাৎ কি? দেখো তফাৎটা আমি বলে দিচ্ছি। এই যে দেখছো যে অ নিঃস্বর ক অঙ্ক, আর এখানে বানানটা দেখছো অময় কয় অঙ্ক, এইটা কোথায় তোমরা দেখবে মনে করো যে ছোটবেলায় যখন অঙ্কের বই আমরা দেখতাম, সেই অঙ্কের বইতে ওপরে যে লেখা থাকতো সেখানে এই বানানটা লেখা থাকতো, অ অনিশ্বর ক, এই বানানটা লেখা থাকতো। অর্থাৎ এই অ অনিশ্বর ক অঙ্ক, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি সাবজেক্টটাকে বোঝাচ্ছে, ম্যাথামেটিক যে সাবজেক্টটা সেইটাকে বোঝাচ্ছে। আর এই যে অঙ্ক, অময় ক অঙ্ক, এটা কি? এটা দেখবে ওই বইয়ের মধ্যে যে কোশ্চেন থাকতো, সেই কোশ্চেনে লেখা থাকতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তা ওইখানে যে অঙ্ক বানানটা ছিল সেইটা কিন্তু ছিল এই অঙ্ক, অময় কয়। তার মানে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে অনিশ্বর ক অঙ্ক, এটার মানে কি? এটার মানে সাবজেক্টটাকে বোঝাচ্ছে, মানে ম্যাথমেটিক্স, ম্যাথ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে বোঝাচ্ছে, ম্যাথ সাবজেক্টটাকে বোঝাচ্ছে। আর এই অঙ্ক, এই অঙ্ক মানে কি? এই অঙ্ক মানে বোঝাচ্ছে কি নাম্বার, নাম্বারসকে বোঝাচ্ছে, মানে 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, সেই যে অঙ্ক অর্থাৎ নাম্বারসকে এখানে ডিনোট করছে। তার মানে আমরা বুঝলাম যে এই যে অঙ্ক, এই যে বানান আলাদা কিন্তু উচ্চারণ সেম, এর মানেগুলো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, চলো যাই হোক, এটা একটা ছোট্ট জিনিস, কিন্তু দেখো এটাও কিন্তু আমাকে কোর্ট পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল, এবং এটার যখন আমি সঠিক উত্তর দিয়েছিলাম তারা, ওই বোর্ড মেম্বাররা কিন্তু খুব ইমপ্রেস হয়েছিল। এবার আমার মনে হয় যে আমি যে ওই যে চাকরিটা পেয়েছিলাম ওখানে ইন্টারভিউটা কিন্তু আমার খুব ভালো হয়েছিল এটার জন্য। ঠিক আছে, তো বোর্ড মেম্বার আমাকে বলেছিল যে আমি হচ্ছে গিয়ে মানে প্রথম এরকম তোমার কাছ থেকে এই উত্তরটা পেলাম। ঠিক আছে, যাই হোক সেসব পুরনো কথা। তাহলে আমরা চ্যাপ্টারের দিকে এগোই। দেখো তাহলে আমরা যেটা বলছিলাম যে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি নাম্বার সিস্টেম, এবং নাম্বার সিস্টেমে করব কি ক্লাসিফিকেশন অফ নাম্বারস। প্রথম কথা, এই যে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি বলতে তোমরা কি বোঝো? নাম্বার সিস্টেম বলতে কি বোঝো? নাম্বারস মানে সংখ্যা, এবং সিস্টেম মানে পদ্ধতি, মানে এখানে একটা পদ্ধতির কথা বলছি। দেখো আমি বলছি কম্পিটিটিভ এক্সাম ছাড়াও যারা ধরো হচ্ছে গিয়ে একাডেমিকে আছো, হ্যাঁ, যারা ম্যাথস নিয়ে পড়ছো বা কিছু, তাদেরও বলবো তোমরা এই ভিডিওটাকে দেখো। অনেক কিছু জিনিস, অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে। আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যে বহুজনকে, মানে ম্যাথসে হচ্ছে গিয়ে এমএসসি করেছে, কিন্তু তাদের কাছেও ম্যাথসের এই সব সম্পর্কে না ক্লিয়ার ধারণা নেই। তো তোমরা হচ্ছে কি সবাই এটাকে চেষ্টা করবে, এটাকে দেখার। যাই হোক, তো দেখো, তা সংখ্যা পদ্ধতি মানে কি? এই যে আমরা যা কিছু, যে কোনো সংখ্যা যে আমরা একটা লিখছি, যেমন আমরা বললাম যে হচ্ছে গিয়ে 712, এই যে সংখ্যাটাকে লিখলাম, এই যে 712 বলছি, এই 712কে তো আমরা এরকম ভাবে লিখছি না, এইভাবে তো 712 বলছি না, এটাকে তো 712 বলছি না। মানে তার মানে কি, যে এই যে সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, লেখা হচ্ছে, তার একটা নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, একটা নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করেই কোনো আমরা একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করছি, বা কোনো সংখ্যার যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এইসব যাই কিছু বলো, একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী হচ্ছে। তাই এই যে পদ্ধতি, যেই পদ্ধতিতে একটা নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করছি, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম। ক্লিয়ার? আশা করি বোঝা গেল যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, যে কোনো সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করছি যেই পদ্ধতিতে, সেটাকেই বলা হচ্ছে গিয়ে কি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এবার দেখো এই সিস্টেম বা এই পদ্ধতি কিন্তু একাধিক রকমের আছে। তোমরা দেখতে পাবে পরের স্লাইডে, যেখানে দেখো নাম্বার সিস্টেমের একাধিক পদ্ধতি রয়েছে। যেমন বলছে ডেসিমেল নাম্বার সিস্টেম, বলছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টা নাম্বার সিস্টেম, আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, এরকম একাধিক নাম্বার সিস্টেম রয়েছে। আমরা দৈনন্দিন জীবনে বা আমাদের যে পরীক্ষার জন্য যেই সিস্টেমটাকে অবলম্বন করি, দৈনন্দিনকার যেসব ক্যালকুলেশন আছে বা দৈনন্দিন জীবনে যে অঙ্ক রয়েছে,
সেইখানে যে ক্যালকুলেশনগুলো আমরা জেনারেলি করে থাকি সেটা কি, সেটা কোন পদ্ধতি, সেটাকে বলা হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম। এবার কথা হচ্ছে যে কেন এটাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হচ্ছে। দেখো ডেসিমেল যে এই যে নাম্বার সিস্টেম আছে বা এই যে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেমটা তোমরা শুনেছো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাই না? অক্টাল নাম্বার সিস্টেম বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। একটু ভালো করে দেখো যে এখানে কি বলছে, এই যে ডেসিমেল নাম্বার সিস্টেম এদের বেস কত হচ্ছে কি 10, মানে কি এখানে 0 থেকে 9 টোটাল 10টা সংখ্যা আছে। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে গিয়ে তোমার সংখ্যা রয়েছে। এবার এই 10টা সংখ্যা রয়েছে, কিন্তু একে ডেসিমেল নাম্বার সিস্টেম কেন বলা হচ্ছে? দেখো ল্যাটিন ওয়ার্ডে 1কে বলা হয় ইউনি, 2কে বলা হয় বাই, 3কে বলা হয় ট্রাই, 4কে বলা হয় কোয়াড্রা, 5কে পেন্টা, এরকম করে 10কে বলা হয় ডেসি। আর যেহেতু আমাদের এই পদ্ধতিতে 10টা সংখ্যা আছে আর 10কে বলা হয় ডেসি, তার জন্যই আমাদের এই সংখ্যা পদ্ধতির নাম কি ডেসিমেল নাম্বার সিস্টেম। কেননা আমরা এখানে 10টা সংখ্যা ব্যবহার করছি। এই 10টা সংখ্যার ব্যবহারে আমরা যে কোনো ধরনের সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাই একই রকম ভাবে দেখো যে এখানে বলছে বাইনারি নাম্বার সিস্টেম, এই যে বাই, আমি কি বললাম ল্যাটিন ভাষায় 2কে কি বলা হয়, বাই বলা হয়। তার মানে এখানে অবশ্যই কটা এরকম সংখ্যা থাকবে, এখানে 2টো সংখ্যা থাকবে। আর দেখো এই যে বেস হচ্ছে গিয়ে 2, মানে এখানে কি কি 0 আর 1 থাকে। একই রকম ভাবে অক্টাল, অক্টাল মানে 8টা থাকবে। এখানে দেখো কি আছে হেক্সাডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বারের বেস কত 16, 16টা কিভাবে হচ্ছে, এখানে নাম্বারগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এখানে দেখো 16টা কি কি, যে 0 থেকে 9 পর্যন্ত তো 10টা, এখানে 10টা প্লাস এখানে ইউজ করা হয় এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত 6টা, তাহলে টোটাল হয়ে গেল 10 আর 6 16টা। তাই এই হেক্সাডেসিমেলে থাকে 16টা সংখ্যা এবং 16টা সংখ্যা দিয়ে বিভিন্ন নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়। তাই এখানে খুব একটা তোমাদের জন্য ভালো ব্যাপার এইটাই, বা আমাদের জন্য ভালো ব্যাপার এইটাই যে এইগুলোর ইউজ আমাদের সেরকম নেই বললেই চলে। মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা আমাদের মেন সেটা হচ্ছে কি এই ডেসিমেল নাম্বার সিস্টেম, এটাই আমাদের ভালো করে পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো কোশ্চেন চলে আসে বাইনারি নাম্বার সিস্টেম, সেটা খুব ইজি, সেটা আমরা যখন কোশ্চেন আনসার প্র্যাকটিস করব ওখানেই তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? ওটার জন্য আলাদা কিছু করতে হবে না। আর আমি বারবার বলছি আমার উপরে ভরসা রাখো, আমি তোমাদের এখানে যা ক্লাস করাচ্ছি তোমরা মানে বলে না যে ফ্রি জিনিসের মূল্য থাকে না, দেখো এইটা কিন্তু ওইভাবে তোমরা নিও না। এটা ফ্রি হলেও এটার মূল্য তোমরা বুঝতে পারছো না, এটাকে ভালো করে করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, বারবার এই কথাটা বলছি যে এই ভিডিওটাকে যদি তোমরা পুরো দেখো, কমপ্লিট ভাবে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে এবং এখানে ধারাবাহিক যে ক্লাসগুলো হবে সেগুলো যদি তোমরা করো, আর কোনো ক্লাস কোথাও কিচ্ছু করার দরকার নেই, কোনো কোচিং ইনস্টিটিউট বা কিছু কোথাও কিছু জয়েন করার দরকার নেই, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তো ভিডিওটা একটু বড় হবে, কেননা যেহেতু একটা ভিডিওতেই আমরা এক একটা টপিক আমরা কমপ্লিট করব, তার জন্য ভিডিওটা একটু বড় হবে স্বাভাবিকভাবে। তো একটু ধৈর্য ধরে তোমরা দেখো, আশা করি মানে খারাপ হবে না, ঠিক আছে? চলো যাই, তাহলে এটা আমরা ধারণা পেলাম, নাম্বার সিস্টেমের একটা আমরা ধারণা পেলাম। এবার আমরা এগোচ্ছি আগের দিকে। দেখো আমাদের মেন ক্লাস আজকে নাম্বার সিস্টেমে ক্লাসিফিকেশন অফ নাম্বারস, যে নাম্বারের সংখ্যার শ্রেণী বিভাগ, ঠিক আছে? তো এই জিনিসটাকে এখানে একটা চার্টের আকারে দেওয়া আছে, কিন্তু তার আগে আমরা একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? চার্টটা এখন দেখছি না, চার্টটা আমরা পরে দেখবো, ডিটেলসে তার আগে আমরা একটু দেখে নিই। যেমন প্রথম আমরা শুরু করছি কি দিয়ে, প্রথম শুরু করছি ন্যাচারাল নাম্বার, বা বলছে যে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। দেখো প্রথমে আমরা যেটা করছি সেটা কি, যে এই যে আজকের দিনে যে সংখ্যাগুলো, বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো একের পর এক আসলো কিভাবে, কিভাবে এর উৎপত্তি হলো, সেই জিনিসগুলোকে আমরা একটু ধাপে ধাপে দেখি। একটু ধৈর্য ধরে দেখো। দেখো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি বলছে, বলছে যে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত
এই সমস্ত সংখ্যা যেগুলো রয়েছে এগুলোকে বলছে ন্যাচারাল নাম্বার। এবার কথা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার কেন বলতে গেল এদেরকে, কেন ন্যাচারাল নাম্বার বলতে গেল? ন্যাচারাল আমরা জানি নেচার, নেচার মানে প্রকৃতি, ন্যাচারাল প্রাকৃতিক, প্রাকৃতিক সংখ্যা, এটার মানে কি হলো? কেন বলতে গেল প্রাকৃতিক সংখ্যা? এটা কি গাছে ফলে নাকি কোথাও মাঠে গাছে হচ্ছে? কেন বলছে এটাকে প্রাকৃতিক সংখ্যা? এটার পেছনে কারণ আছে। দেখো, আজ থেকে বহু সময় আগে যখন এই যে অঙ্ক বা এই যে সংখ্যার যখন ধারণা আসছে, তখন দেখো যে যদি বলা হয়, ধরো তোমাকে বলছি যে আচ্ছা বলো তো বাইরে গাছে কটা আম হয়েছে, এখন আমের সিজন, হিমসাগর আম, তা বলছি যে বাইরের গাছে কটা আম আছে, তুমি কি বলবে? তুমি বলবে হয় 10টা আছে, 20টা আছে, 100টা আছে, 200টা আছে, 500টা আছে, এইভাবে বলবে। তুমি কিন্তু কখনোই বলবে না যে -5টা আম আছে, তুমি বলবে না 7/11টা আম আছে, তুমি কিন্তু পূর্ণ সংখ্যা এরকম বলছো, তুমি কিন্তু এইভাবে বলবে যে হয় 10টা, 20টা, 50টা, তাই না? তো প্রাকৃতিক যে কোনো জিনিস বা যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, সেই জিনিসগুলোকে যখনই আমরা কাউন্ট করছি, সেগুলো সবসময় আমরা এই সংখ্যাগুলো দিয়ে কাউন্ট করি। প্রাকৃতিক যে কোনো জিনিস বা যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, সেই জিনিসগুলোকে যখন আমরা কাউন্ট করছি, সেগুলোকে কি আমরা এই সংখ্যা দিয়ে কাউন্ট করছি। তো সেই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা। বোঝা গেল? তা এই সংখ্যাগুলোকে কি বলা হয়? প্রাকৃতিক সংখ্যা। তাহলে মাথায় রাখতে হবে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত অসীম রয়েছে, প্রচুর রয়েছে, এর কোনো শেষ নেই। এই যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় কি? ন্যাচারাল নাম্বার। তাহলে আজ থেকে যখনই আমি বলবো ন্যাচারাল নাম্বার, তোমার মাথায় আশা করি ধারণা চলে আসবে যে ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝাচ্ছে। একদম 1 থেকে শুরু হয়েছে, কন্টিনিউ চলছে। নেক্সট আমরা যেটা যাব, এরপরে জানি এরপরের ঘটনা কি, যে এই যে ন্যাচারাল নাম্বার, এরপরে তো হচ্ছে গিয়ে আবিষ্কার হলো শূন্য, তাই না? আর্যভট্ট নিয়ে এলেন হচ্ছে গিয়ে শূন্য। তা সেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয়দের অবদান হচ্ছে গিয়ে কিন্তু খুব বিশাল, ঠিক আছে? তো যাই হোক, তা আমরা জানি যে ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্টই আবিষ্কার করেছিল এই শূন্যের, তাই না? তাই শূন্য থেকে সাবধান। শূন্য যদি সংখ্যার পরে বসে তাহলে একদম মালামাল, আর যদি সংখ্যার আগে বসে যায় তাহলে কিন্তু শেষ, ঠিক আছে? তাই ভালো করে পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, যাতে শূন্যটা আমাদের সংখ্যার পরে আসে, ঠিক আছে? যাই হোক, চলো দেখো, তাহলে শূন্য আবিষ্কার হলো। শূন্য আবিষ্কারের পরে এই যে আমরা পুরো সেটটা পেলাম, যে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই যে পুরো সেটটা পেলাম, এই সেটটাকে আমরা কি বলছি? হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা বলতে কিন্তু ওই ইন্টিজারকে বোঝাচ্ছে না, এখানে পূর্ণ সংখ্যা মানে সেই সময়ের হিসেবে ভাবো যখন এত কিছু আবিষ্কার হয়নি, সেই সময় বলছে যে 0 আবিষ্কার হয়ে গেছে। এর আগে কি হতো, যে 0 যখন ছিল না তখন বিভিন্ন সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যেত না, সব সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যেত না। যেমন 10, 100, ঠিক আছে, মানে যেগুলোর পেছনে শূন্য রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে রিপ্রেজেন্ট করা যেত না। তা যেই শূন্যটা আবিষ্কার হয়ে গেল, তখন হচ্ছে গিয়ে কি, তখন আমি যে কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারছি। মানে কি, আমার সংখ্যার যে সার্চ ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে পূর্ণ হয়ে গেল, আমার সমস্তটা পূর্ণ হয়ে গেল, সংখ্যা পূর্ণ হয়ে গেল, আমার কাছে শূন্য চলে এসে মানে আমি যে কোনো সংখ্যা লিখতে পারছি, আমার খোঁজা শেষ হয়ে গেল, আমার পূর্ণ হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে গিয়ে হোল নাম্বার, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে গিয়ে কি, হোল নাম্বার। তাহলে এই 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই যে পুরো সেটটা রয়েছে, এটাকে বলা হয় কি? সেট অফ হোল নাম্বার। এটাকে বলা হয় সেট অফ হোল নাম্বার। এবার পরীক্ষায় বহুবার কোশ্চেন করেছে, যে বলেছে 0 ইজ এ, এরকম দিয়ে অপশন দিয়েছে। অপশন এ তে বলেছে যে হোল নাম্বার, বিতে বলেছে ইন্টিজার, সিতে বলেছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এরকম ভাবে দিয়েছে। তাহলে বলো কি হবে? জানি সবাই আনসার করছো অপশন এ হোল নাম্বার, কিন্তু দুঃখিত, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল। এখনই এসে আমার কলার ধরবে, আরে আপনি তো এখনই শেখালেন যেগুলো হোল নাম্বার না, আমি এটা বলিনি।
আমি বললাম 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই যে সেট, এই সেটটাকে বলা হচ্ছে সেট অফ হোল নাম্বার। কোন পার্টিকুলার সংখ্যাকে কিন্তু হোল নাম্বার বলে না, ভালো করে শুনবে, সিধি বাত নো বকওয়াস। কোন পার্টিকুলার সংখ্যাকে কিন্তু হোল নাম্বার বলা হয় না। হোল নাম্বার কি এখানে বলছে যে এই যে সেটটা রয়েছে, মানে 0 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত যে সেটটা, এই সেটটাকে বলা হয় সেট অফ হোল নাম্বার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। ঠিক আছে, তো এরকম ভুল আর করবে না, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। অনেকেই এখানে হোল নাম্বার দাগিয়েছে, কিন্তু হোল নাম্বার কিন্তু হবে না। তাহলে 0 কি? 0 কিন্তু হোল নাম্বার নয়। হোল নাম্বার কি? হোল নাম্বার পার্টিকুলার কোনো সংখ্যাকে বলছে না, এই পুরো সেটটাকে বলছে সেট অফ হোল নাম্বার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট আমরা এগোচ্ছি। এবার কি বলছে? এবার হচ্ছে কি বলছে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। বলছে কি পিকিউ আকারে প্রকাশযোগ্য যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে যখন আমরা পিকিউ আকারে প্রকাশ করতে পারি, যেমন এইভাবে পিকিউ আকারে যখন প্রকাশ করতে পারছি, যেমন বললাম যে 5/7, এটাকেও বলবে রিয়েল নাম্বার। আমি বললাম যে 8, এটাকেও কিন্তু রিয়েল নাম্বার বলবে। কেন? কারণ এই 8 কে আমরা বলতে পারি 8/1, তাই 8/1 মানে পিকিউ আকারে প্রকাশ করতে পারছি, তাহলে এটাকেও বলবে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, বাস্তবে যার অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের যে নাম্বার লাইন রয়েছে, নাম্বার লাইনের মধ্যে যেই সমস্ত সংখ্যাকে আমরা বসাতে পারছি সেগুলোই হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নাম্বার লাইন বলতে কি বোঝো? যে আমি এই যে বললাম 1, এই যে ধরো লাইনটার কথা বললাম, এখানে 1 রয়েছে, 2 রয়েছে, 3 4 5 6 7 8, এরকম 9 10, এই যে এগুলো হচ্ছে গিয়ে নাম্বার লাইন। এই নাম্বার লাইনের মধ্যেই যেই সংখ্যা হচ্ছে গিয়ে বসবে, যেমন ধরো আমি বললাম যে 1.1, এটা কোথায় আছে? এটা এই 1 আর 2 এর মাঝখানে এখানে আছে কোথাও, তাই এটা হচ্ছে কি এই নাম্বার লাইনের মধ্যে পড়ছে। আমি বললাম যে 1.9123 এটাও কিন্তু এই 1 আর 2 এর মাঝখানেই এখানেই কোথাও আছে, তাই এটা এই নাম্বার লাইনের মধ্যে রয়েছে। তাই নাম্বার লাইনের মধ্যে যেই সংখ্যাকেই আমরা বসাতে পারবো সেটাই হচ্ছে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, যেমন আমরা প্রথমে এতক্ষণ কি দেখলাম? প্রথমে দেখলাম যে ন্যাচারাল নাম্বার এলো, ন্যাচারাল নাম্বারের সাথে যখন 0 অ্যাড হয়ে গেল, সেটা হয়ে গেল কি হোল নাম্বার। ঠিক আছে, এবার এই যে হোল নাম্বার হলো, এরপরে কি হয়েছে? আরো সংখ্যা আবিষ্কার হয়েছে। যেমন এতক্ষণ হচ্ছে কি সব গোটা সংখ্যা ছিল, এরপরে কি? এরপরে হয়তো ফ্র্যাকশন গুলো অ্যাড হলো, ভগ্নাংশ অ্যাড হলো, ফ্র্যাকশন অ্যাড হলো। এই অ্যাড হওয়ার পরে এই যে এই সমস্ত সংখ্যাগুলো, এইগুলোকেই বলছে কি রিয়েল নাম্বার। এবার দেখো কি বলছে, রিয়েল নাম্বারের মধ্যে আবার কি আছে? যে রেশিওনাল নাম্বার রয়েছে, ইরেশনাল নাম্বার রয়েছে। বাংলায় বলা হয় মূলদ এবং অমূলদ সংখ্যা, রেশিওনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার। তাহলে আপাতত এইটুকু মাথায় রাখো যে রিয়েল নাম্বার বলতে রিয়েল নাম্বারের মধ্যে কি রয়েছে? রিয়েল নাম্বারের মধ্যে রেশিওনাল নাম্বার রয়েছে, ইরেশনাল নাম্বার রয়েছে। এটা একটু পরেই আমরা পুরো ডিটেলসে আমরা এগুলো পড়বো। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে কি বললাম? রেশিওনাল নাম্বার বললাম, ইরেশনাল নাম্বার বললাম। নেক্সট ফ্র্যাকশন, একটু আগে ফ্র্যাকশনের কথা বললাম, তো একটু ফ্র্যাকশন সম্পর্কে আমরা দেখে নিই। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশের যদি আমরা কথা বলি, ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি ফ্র্যাকশন রয়েছে? যেমন একটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, বা প্রকৃত ভগ্নাংশ। একটাকে বলছে অপ্রকৃত ভগ্নাংশ, বা ইমপ্রপার ফ্র্যাকশন। আর 3 বলছে মিশ্র ভগ্নাংশ,
বা মিক্সড ফ্র্যাকশন। তাহলে দেখো কি বললাম আমরা, এক বললাম যে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, এবং মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। এই তিন ভাগে ভাগ করা যায় আমাদের ফ্র্যাকশনকে বা ভগ্নাংশকে। এর মধ্যে যে প্রপার ফ্র্যাকশন কাকে বলছে, বলছে যে প্রথম কথা তো পি বাই কিউ আকারে থাকবে, ওপর নিচে পি বাই কিউ আকারে থাকবে। দেখো উপরেরটাকে কি বলা হয়, উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। এগুলো আমরা সবাই জানি। লবকে ইংলিশে কি বলা হয়, নিউমেরেটর, আর হরকে কি বলা হয় ইংলিশে, ডিনোমিনেটর। নিউমেরেটর, ডিনোমিনেটর, লব, হর, ঠিক আছে। তা বলছে পি বাই কিউ আকারে তো অবশ্যই হবে, ফ্র্যাকশন মানে তো এরকমই থাকবে। এবং এখানে কি, এখানে অবশ্যই কিউ গ্রেটার দেন পি হবে, মানে নিচের যে হর বা ডিনোমিনেটর এটা সবসময় লবের থেকে বড় হবে, অর্থাৎ নিচে বড় হবে ওপরে ছোট হবে। কি বললাম, যে নিচে বড় হবে মানে লব, হর বড় হবে, লব ছোট হবে। যেমন তোমরা উদাহরণ দাও, যেমন উদাহরণ কি হয়ে যাবে, আমি বললাম যে উদাহরণ হবে 5/7, আমি বললাম 9/11, আমি বললাম 13/21। দেখো নিচেরটা বড় উপরেরটা ছোট, তো নিচেরটা বড় উপরেরটা ছোট হলেই হয়ে যাবে কি প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, বা প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা দেখব অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, এখানে কি ভগ্নাংশ মানে অবশ্যই তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবেই। আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে পি গ্রেটার দেন অর ইকুয়ালস টু কিউ হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে বিশেষ করে ইকুয়ালস টু দিলাম এইটা, যে পি গ্রেটার দেন ইকুয়ালস টু কিউ মানে পি কিউ এর থেকে বড় হবে অথবা একদম ঠিক সমান হবে। পি কিউ এর থেকে, মানে পি মানে উপরেরটা লব, লব মানে নিউমেরেটর, নিউমেরেটর ডিনোমিনেটরের থেকে মানে হরের থেকে বড় হবে বা সমান হবে, দুটোই, ঠিক আছে। যেমন আমি বললাম যে 3/2, একটু অন্য কালি দিয়ে লিখি ভালো হবে, এটা দিয়ে লিখি। বললাম যে 3/2, এখানে দেখো লব বড়, হর ছোট। আমি বললাম যে 7/3, নিচেরটা ছোট উপরেরটা বড়, ঠিক আছে। তাই এইভাবে যখনই লেখা হবে কোনো ভগ্নাংশকে, যখনই লেখা হবে সেটাকে কি বলা হয়, অপকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। এবার এই যে এই সাইনটা ইকুয়ালস টু দিলাম, এটা শুধু একজন ব্যক্তির জন্য, কার ক্ষেত্রে সেটা, সেটা হচ্ছে গিয়ে 1। যদি আমরা বলি 1 এর কথা, একবার পরীক্ষা এসেছে যে 1, এটা কি হবে, প্রপার ফ্র্যাকশন নাকি ইমপ্রপার ফ্র্যাকশন? অনেকেই ভুল করে এসেছে ছেলেপেলেরা, কেননা নাম্বার সিস্টেম সম্পর্কে সঠিক ধারণা সবার মধ্যে নেই। তাহলে দেখো কি হবে, যে এখানে কি বলেছে 1 কে যদি আমরা ফ্র্যাকশনের কথা ভাবি তাহলে কি 1/1, মানে কি হচ্ছে উপরেরটা নিচেরটা মানে লব আর হর, নিউমারেটর ডিনোমিনেটর দুটোই কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। আর দুটোই সমান হলে কি হয়ে যায়, দুটো সমান হলে অপকৃত ভগ্নাংশ হয়ে যায় বা ইমপ্রপার ফ্র্যাকশন। এই শুধু 1 এর জন্যই এই ইকুয়ালস টু কন্ডিশনটা আসে। তার মানে পি যদি কিউ এর থেকে বড় হয় বা সমান হয় তাহলে বলবো সেটা কি, সেটা হচ্ছে গিয়ে অপকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। এরপরে যাচ্ছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ এর কিন্তু খুব ইউজ আছে নাম্বার সিস্টেমে, সিম্পলিফিকেশন অফ নাম্বার, সেখানেও কিন্তু এটার ইউজ আছে। মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝাচ্ছে, প্রথম কথা এখানে মিশ্র ভগ্নাংশতে কি থাকবে, একটা ইন্টিজার থাকবে, মানে জেড দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম যে ইন্টিজার, একটা ইন্টিজার থাকবে প্লাস সাথে একটা প্রপার ফ্র্যাকশন থাকবে, প্রপার ফ্র্যাকশন থাকবে, একটা ইন্টিজার থাকবে, জেড দিয়ে আমরা ইন্টিজারকে বোঝাচ্ছি, একটা ইন্টিজার থাকবে প্লাস তার সাথে একটা প্রপার ফ্র্যাকশন থাকবে। আমরা যদি উদাহরণ দেখি, তোমরা সবাই জানো আমি জানি, তবু আমি বলছি, যেমন 5/2 দেখো 5 পূর্ণ, এই যে আমরা বলি না যে 5 পূর্ণ, আর পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, ইন্টিজার বলা হয়।
তাহলে 5 পূর্ণ মানে 5 গোটা আছে, গোটা, এবং 2 এর 3। এই 2 এর 3টা দেখো একটা কি ধরনের ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, উপরে ছোট নিচে বড়, প্রপার ফ্র্যাকশন। তাহলে এইটাকে, এই ধরনের গুলোকে বলা হয় কি, মিক্স ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ। ওই যে বললাম না যে পরীক্ষায় দেখবে এটার খুব ইউজ আছে, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমরা খুব ইউজ দেখতে পারবো। একটা ছোট্ট উদাহরণ আমিও তোমাদের দেখাচ্ছি, যে ধরো কোশ্চেন দেয় প্রায় দেখতে পাবে যে সিম্পলিফিকেশনটা একটা খুব কমন কোশ্চেন, যে 99 পূর্ণ 1/7 প্লাস 99 পূর্ণ 2/7 প্লাস 99 পূর্ণ 4/7, এটা ধরো যোগ করতে দিল। এরকম তোমরা দেখবে, এরকম প্রচুর পাবে, প্রচুর সিম্পলিফিকেশন, এবং পরীক্ষায় বহু এসছে, এরকম বহু এসছে। তো এটাকে আমরা কিভাবে করব? দেখো, এই যে আমরা এখানে বলছি না যে 99 পূর্ণ 1/7, এইটাকেই আমরা লিখতে পারি 99 প্লাস 1/7, এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে বললাম যে হচ্ছে গিয়ে কি 5 পূর্ণ 2 এর 3। এই 5 পূর্ণ 2 এর 3 মানে আমরা কি লিখতে পারি? যেমন তোমরা বলো যে হচ্ছে গিয়ে 3 5 15 আর 2 17/3, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 5 প্লাস 2 এর 3। দেখো এটাকে যখনই যোগ করব কি হবে, নিচে 3, ওপরে কি হবে 3 5 15 প্লাস হচ্ছে গিয়ে 2, তাহলে আলটিমেটলি সেই কি হয়ে গেল 17/3, তাই না? এরকম এটাকেই পেলাম আমরা। তার মানে যখনই এরকম ভাবে দেবে তখন সেটাকে আমরা এরকম প্লাসের আকারেও লিখতে পারি। তা এটার মানে কি 99 প্লাস 1/7, এটার মানে কি হবে একই রকম ভাবে প্লাস 99 প্লাস 2/7 প্লাস 99 প্লাস 4/7। জায়গার একটু ছোট, তার জন্য আমি এখানে করছি। দেখো তাহলে কটা 99 হলো, 99 99 99, মানে 3টে 99 এর গুণ, প্লাস এগুলো কি রয়েছে 1/7 2/7 আর 4/7, লসাগু কি হবে 7, উপরে কি হবে 1 প্লাস 2 প্লাস 4। তাহলে এটা যদি আমরা করি, এটা কি হয়ে গেল, এটা উপরে 7/7 করলে 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল 1। আর 99 ইন্টু 3, এ দেখো এই গুণগুলোকে ঝটপট করতে হবে। 99 ইন্টু 3 মানে তুমি 99 কে কি ধরো 100 ধরো, তাহলে 100 ইন্টু 3 করলে কত হবে 300। 300 থেকে কত কম, 99 কে আমরা 100 ধরেছি, মানে এক এক করে বেশি ধরেছি, তা সেখান থেকে 3 মাইনাস করব। তাহলে 300 থেকে 3 মাইনাস 297, তাহলে 297 প্লাস হচ্ছে কি এখানের 1, মানে হয়ে গেল 298। দেখো এটা কিন্তু বোঝানোর জন্য আমাকে এত কিছু করতে হলো। পরীক্ষার হলে তুমি কি করবে, এই কনসেপ্টটা যদি জানা থাকে তুমি কি করবে, যে 99 কটা আছে, একটা দুটো তিনটে 99, 3 ইন্টু 99 মানে 297, আর এখানে 1/7 2/7 4/7 মানে 4 আর 2 6 আর 1 7, 7/7 হয়ে গেল 1, তাহলে 297 প্লাস 1 298, একদম চোখের নিমিষে হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে? কিন্তু এগুলো করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে এই বেসিক ধারণাগুলো রাখতে হবে, না হলে তুমি কি করবে, না হলে তো তোমাকে সেই করতে হবে 7 ইন্টু 99 প্লাস 1/7, এইভাবে করে অনেক জটিল হয়ে যাবে, তাই না? তাই অঙ্কের ভিত, নাম্বার সিস্টেম, ক্যালকুলেশন, এগুলোতে কিন্তু খুব জোর দিতে হবে। এবং বারংবার বলছি, যেই ভিডিওটা তোমাদের জন্য করছি একদম ভালো করে দেখো, খুব ইউজফুল হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কোনো ভিডিও দেখতে হবে না তোমাকে, নাম্বার সিস্টেম রিলেটেড আর কোনো ভিডিও এর পরে দেখতে হবে না, এটা আমার গ্যারান্টি। দেখো নেক্সট, তাহলে আমরা ফ্র্যাকশন সম্পর্কে এখানে একটা ধারণা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো ওই যে ক্লাসিফিকেশন নাম্বার, এবার আমরা একটু ক্লাসিফিকেশন নাম্বার মানে নাম্বারের শ্রেণীবিন্যাসটা একটু সিস্টেমেটিক্যালি করব। ধরো বর্তমানে তুমি দাঁড়িয়ে আছো, এখন যত নাম্বার আছে পৃথিবীতে, যত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারকে ধরে একটা ঘরের মধ্যে তুমি বন্ধ করে দাও, আর ঘরটার নাম কি, অবশ্যই সমস্ত সংখ্যা যখন একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ কি হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই নাম কি হয়ে গেল কমপ্লেক্স নাম্বার। ওই ঘরের নাম কি, কমপ্লেক্স নাম্বার। সমস্ত সংখ্যাকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছো, যে ঘরের নাম নেম প্লেটে কি লেখা আছে, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? সমস্ত সংখ্যা রয়েছে। এবার আমাকে বলো একসাথে
সামান্য যদি হচ্ছে গিয়ে পৃথিবীতে দুটো মানুষকে একসাথে রেখে দেওয়া হয় স্বামী স্ত্রীকে, তাতেই তো তারা মারপিট করে মরে যায়, ঝামেলা ঝাঁটি করে দুটো মতামত তৈরি হয়ে যায়। তাই এখানেও খুব স্বাভাবিকভাবে যে সমস্ত সংখ্যাকে একটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে এদের মধ্যেও দ্বিমত হবে। তা দ্বিমত হয়ে প্রথমেই ভেঙে যাবে দুটো মতামত ভেঙে যাবে। কি কি? একটা হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার, আশা করি তোমাদের মাথায় আসছে রিয়েল নাম্বার, ওই যে আমি ওখানে বলেছিলাম রিয়েল নাম্বারের কথা। এবার আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব সব রিয়েল নাম্বার। ওখানে করে কি বলেছিলাম? রেশিওনাল প্লাস ইরেশনাল, এগুলো আমরা ক্লিয়ার করবো আস্তে আস্তে। দেখো, তাহলে বললাম যে কমপ্লেক্স নাম্বার এবং এটা যখনই একসাথে থাকবে দুটো মতামত ভেঙে যাবে। কি কি? একটা হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তব, রিয়েল মানে বাস্তব, বাস্তবের কথা বলছে, বাস্তব সংখ্যা। আর একটা কি? ইমাজিনারি নাম্বার, ইমাজিন মানে কল্পনা, কাল্পনিক সংখ্যা। মানে কি? কমপ্লেক্স নাম্বার। ঝামেলা হলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে একদল বাস্তববাদী, বাস্তব ভাবনা চিন্তা নিয়ে চলে। আর একটা কি? আর একটা হচ্ছে কি কাল্পনিক, তারা কাজবাজ কিছু করে না, কল্পনার জগতে বাস করে, ঘুমিয়ে থাকে, কাল্পনিক সংখ্যা। তাই এরকম যে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। তো সবার আগে এই যে কাল্পনিক সংখ্যা, এইটাকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। যে কাল্পনিক সংখ্যা, এই জিনিসটা হচ্ছে গিয়ে কি? ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা কি? দেখো, তোমায় যদি আমি বলি যে সবার প্রথমে আমি একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিই, তোমার মাথায় এলো হঠাৎ করে। রিসেন্ট আমি কোশ্চেনও দেখছিলাম, পরীক্ষায় দিয়েছে যে রেলের 2025-এ রেলের গ্রুপ ডিতে, ইভেন এনটিপিসিতেও দিয়েছে, বলেছে যে √16 এটা ইকুয়ালস টু কত? জানি হাসি পাচ্ছে যে এটা কোনো কোশ্চেন হলো, এইসব কোশ্চেন দিচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেকেই ভেবাচাকা খেয়ে গেছে, ভুল উত্তর দিয়ে এসছে। তোমাদের মধ্যে অনেকে ভুল দেবে, ভেবে না উত্তরটা কি, তারপরে আমি করছি। যে অপশন দিয়েছে +-4, অপশন দিয়েছে +4, অপশন দিয়েছে -4, অপশন দিয়েছে নান অফ দিস। কোনটা হবে? জানি অধিকাংশই একটা উত্তর করেছো এবং উত্তরটা করে নিজের কলার তুলে দিয়েছো যে আমি সব জানি, অঙ্ক শিখে গেছি, আর আমি কারোর সাথে কথা বলবো না, +-4। কিন্তু কলারটা নামাবার এবার সময় হয়ে গেছে, কারণ এটা ভুল উত্তর। ভুল, হ্যাঁ ভুল। +-4 হবে না, আনসার কি হবে? আনসার হবে +4। কেন? কিভাবে? এতদিন ধরে আমরা করে আসছি। দেখো, এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যে যখন কোন সমীকরণ থাকবে, যেমন আমি বললাম যে x² = 16, এটা একটা সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কারণ x এর মাথায় কত আছে? 2 আছে, x এর ঘাত 2, তাই দ্বিঘাত সমীকরণ। তো x² = 16 যখন এরকম থাকবে, এখান থেকে যখন আমরা x এর মান বের করব, কি করব? যে √16, এবং এই যখন √16 করব, তখন দুখানা মান আসবে। একটা কি? একটা +4 আর একটা -4, যেটাকে আমরা লিখি এইভাবে যে +-4। এই +-4 এর মানে কি? একটা +4ও হতে পারে বা -4ও হতে পারে। কি হতে পারে? x এর মান +4ও হতে পারে, -4ও হতে পারে। কারণ +4 তুমি এখানে রাখো, +4 এর স্কয়ার করো, কত আসবে? 16 আসবে, +16 আসবে। আবার -4 রাখো, -4 এর স্কয়ার করো, -4 এর স্কয়ার করলে কত আসবে? 16ই আসবে। তাহলে -4 রাখলেও 16 আসছে, +4 রাখলেও 16 আসছে। তাই এখানে x এর দুখানা মান পসিবল, দুখানা ভ্যালু পসিবল। এই যে দ্বিঘাত সমীকরণ, x এর মাথায় 2 আছে মানে দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণ মানে x এর দুখানা মান আসবে। x এর মাথায় কিউব থাকলে সেখানে x এর 3টে মান আছে। বোঝা গেল? ক্লিয়ার করতে হবে জিনিসগুলোকে, ক্লিয়ার করতে হবে। দেখো, তাহলে কি বললাম যে এখানে x এর মান +4 হতে পারে, -4 হতে পারে। তাই যদি সমীকরণ ভাবে থাকে, এরকম ভাবে যদি কখনো থাকে, তাহলে হচ্ছে কি এইটার মান কিন্তু +-4 হবে। কিন্তু এখানে কি দিয়েছে? শুধু √16 দিয়েছে।
যখনই শুধু এরকম √16 থাকবে বা শুধু রুটে আসবে, তখন আমাদের একটাই আসবে, সবসময় আমরা প্লাস ভ্যালু নেব, অর্থাৎ আনসার সবসময়ের জন্য প্লাস ভ্যালুতে আসবে। মানে √16 করলে কত হচ্ছে 4, 4 মানে +4 আসবে। ঠিক আছে, আশা করি তোমাদের কিন্তু একটা বড় জিনিস ক্লিয়ার হলো। এবং হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় এসছে 2025-এই, তোমরা প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো, সেখানে কিন্তু কোশ্চেনে রয়েছে। যাই হোক, তো যেটা আমরা বলছিলাম যে আমরা ইমাজিনারি নাম্বার সম্পর্কে আমরা দেখছিলাম, যে এবার যদি আমি তোমাকে বলি যে আচ্ছা বলো তো √16 কত, এবার তো তুমি শিখে গেছো, অবশ্যই খুব সহজেই বলবে যে কি আছে +4 আছে। আমি বললাম যে আচ্ছা বলো তো √81 কত হবে, এ তো বাচ্চাদের কোশ্চেন, 9 হবে, 9 হবে, খুব সহজেই উত্তর দিতে পারছো। কিন্তু আমি যদি এবার তোমাকে ঠিক এটাই বলি যে বলো তো √-16 কত হবে, আমি বললাম যে √-4 কত হবে, এর মধ্যে অনেকে হয়তো উত্তর দিয়েও দিয়েছে যে এটা কোনো ব্যাপার, √16 মানে হচ্ছে গিয়ে -4 হবে। না না না, কিভাবে হবে? -4 এর যখনই তোমরা স্কোয়ার করবে তখন সেটা কি হয়ে যাবে, +16 হয়ে যাবে, -16 আসছে না। -4, তুমি বলছো যে -2 এর স্কোয়ার করলে কত আসে, 4 আসে, তো -4 আসছে না। তার মানে দেখা যাচ্ছে যে এই যে রুটের ভেতরে যখনই মাইনাস আসছে তখন হচ্ছে কি আমার গন্ডগোল। আমি তো সংখ্যাটাকে লিখতে তো পারছি, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব পাচ্ছি না, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তো যখন এইটা সামনে এলো তখন সবাই হচ্ছে কি এটা নিয়ে ভাবনা চিন্তা করলো যে কি ব্যাপার, এর কারণটা কি। তখন যখন এটাকে নিয়ে বিশ্লেষণ করলো, এরা আবার একটু চুলচেরা বিশ্লেষণ করলো যে কি √16 এটাকে যদি আমরা এইভাবে লিখি, √-16 কে আমরা যদি এইভাবে লিখি, এইভাবে, তাহলে তো কোনো অসুবিধা নেই, √16 × √1 না, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটাকে √16 মানে কত হয়ে গেল 4, আর এটাকে √-1, এইটাকে কিছু করা যাচ্ছে না। একই রকম ভাবে আমি বললাম যে √-4 এটাকে যখন আমরা বলছি যে এটাকে করতে পারি √4 × √-1, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর এটাকে দেখছি একদম ভালো ছেলের মতো, এটার আনসার কত হয়ে গেল 2, কিন্তু এইটা কিছু করা যাচ্ছে না, √-1। মানে দুটো ক্ষেত্রেই যদি আমি দেখি, তা এই ধরনের সংখ্যাগুলোর মেন কালপ্রিটকে এই যে √-1, এরা কিন্তু ভালো ছেলে, এরা কিন্তু ভালো ছেলে, তুমি দেখো এরা কিন্তু ভালো ছেলে, কিন্তু এরা এই √-1 এর সাথে যখনই মিশছে তখনই হচ্ছে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মেন কালপ্রিট হচ্ছে গিয়ে √-1। তাই ম্যাথমেটিশিয়ানরা এটাকে আলাদাভাবে হচ্ছে গিয়ে এদেরকে রাখলো যে √-1 এই জিনিসটা হচ্ছে গিয়ে কালপ্রিট, এর সাথে মিশেই সবাই খারাপ হয়ে যাচ্ছে। এবং এটার নাম কি দিল, এটার নাম দিল আয়োটা, বা আই দিয়ে ডিনোট করা হলো, আই, স্মল আই, বলা হচ্ছে গিয়ে কি আয়োটা। আয়োটা, আয়োটা বলতে কি বোঝায়, √-1 কে বোঝায় আয়োটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটা আমরা দেখলাম যে ইমাজিনারি নাম্বার কি, রুটের ভেতরে যখনই মাইনাস থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা তো লিখতে তো পাচ্ছি, খাতায় তো লিখতে পাচ্ছি, কিন্তু সেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আর বাস্তবে যেটার অস্তিত্ব নেই সেটাকেই আমরা কি বলছি, কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, বা বলতে পারি যে এই যে রিয়েল নাম্বার কি দেখেছিলাম, যে আমাদের যে নাম্বার লাইন রয়েছে সেই নাম্বার লাইনের মধ্যে আমরা যেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, লিখতে পারি, সেগুলো হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার। নাম্বার লাইনের মধ্যে যেগুলোকে লিখতে পারি না সেগুলো হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বার। আশা করি তোমার কাছে ক্লিয়ার হলো যে আমরা কি করলাম, কোথা থেকে শুরু করেছিলাম। কমপ্লেক্স নাম্বার, একটা ঘরে সমস্ত কেউ আটকে রয়েছে, সমস্ত যত সংখ্যা রয়েছে সব আটকে রয়েছে, দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা কি রিয়েল নাম্বার বাস্তববাদী সংখ্যা, বাস্তব সংখ্যা, আর একটা ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা।
কল্পনায় ভাসতে থাকে, ঠিক আছে? এদের কোনো অস্তিত্ব নেই, কল্পনার কোনো জায়গা নেই। আমি চাকরি পাবো 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 বলে ভেবে গেলাম, হবে না। পরিশ্রম করতে হবে, বাস্তবতার সম্মুখীন হতে হবে যে সবাই পরিশ্রম করছে, আমাকেও পরিশ্রম করতে হবে। এমন কোনো কিছু নেই যেটা হচ্ছে কি একটা তাবিজ দিয়ে দেবে, আমি হাতে পড়বো আর চাকরি পেয়ে যাব, এটা নেই। আমার হাতের লেখায় আছে যে আমি সরকারি চাকরি পাবো, আর ওই হাতের রেখা ধরেই বসে রইলাম, আমি সরকারি চাকরি পেয়ে গেলাম, এটা কিন্তু হবে না, ঠিক আছে? দেখো, এক সময়কার একজন বিখ্যাত তোমার জ্যোতিষী ছিলেন, ঠিক আছে, নাস্তাদামু। তো একবার নেপোলিয়ান জ্যোতিষীকে হচ্ছে কি হাত দেখিয়েছে, বলছে দেখে বলুন যে আমার হাতে কি রাজ্য জয় আছে, আমি কি রাজ্য জয় করতে পারবো? হাত দেখে বলছে না ভাই, তোমার যে রাজ্য জয়ের রেখাই তোমার হাতে নেই, তুমি কোনোদিন রাজ্য জয় করতে পারবে না। নেপোলিয়ান তখন তার কোমরে রাখা ছুরিটা নিয়ে তার হাতের মধ্যে হচ্ছে গিয়ে রেখা তৈরি করে দিয়েছে, বলছে এবার তো হবে, এবার তো রেখা হয়ে গেল, এবার তো আমি রাজ্য জয় করতে পারবো। তখন ওই জ্যোতিষী বললেন যে তোমার যদি এই মনোভাবনা থাকে তাহলে কোনো হাতের রেখা বা কোনো কিছু তোমার জীবন তৈরি করতে পারে না, তুমি নিজেই তোমার জীবন তৈরি করবে। তা সেই ওই কারো কথা শুনে যে আমার ভাগ্যে আছে, আমি ভাগ্যের জোরে বসে রইলাম, আমি চাকরি পেয়ে যাব, এই সব কিছু না। নিজের ভাগ্য নিজেকে লিখতে হবে, পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই। আমি আজকে বলছি আমি নিজে হচ্ছে কি পরিশ্রম করেছি, আমি এমনি এমনি চাকরিগুলো পাইনি। আজকে অনেকেই দেখে বলে আরে তুই খুব লাকি যে চাকরি করছিস, চাকরি পেয়েছি। আরে লাকি পরের কথা, লাখ দিয়ে কি আমি চাকরি পেয়েছি? 11টা চাকরিতে ফাইনাল সিলেক্টেড হয়েছি, কঠোর পরিশ্রম করেছি, সবকিছু ত্যাগ করেছি, জন্মদিন, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, সমস্ত কিছু ত্যাগ করে বাড়িতে পড়ে রয়েছি। যখন দেখতাম বন্ধুরা পাশের মাঠে খেলা করছে তখন আমি ঘরে বসে পড়াশোনা করছি, নিজেকে আটকে রেখেছি। কিছু কিছু দিন এমনও হয়েছে যে হয়তো হচ্ছে গিয়ে সেদিন পড়া হয়নি, কেননা মন তো বাইরের দিকে রয়েছে, কিন্তু সেদিন আমার মনকে সংযত করে আটকে রেখেছিলাম যে না, আজকে আমি আমার মতো করে চলবো, আজকে আমি এরকম লাগাম ছাড়া হব না, আজকে আমাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো পরিশ্রম করেছি, তার ফল পেয়েছি। তোমরাও পরিশ্রম করো, অবশ্যই ফল পাবে। আমার উপর ভরসা রাখো, যেগুলো যেগুলো তোমাদের বলছি শুধু করো। আমি নিজেও যা হচ্ছে গিয়ে করেছি সেগুলোই তোমাদের বলছি, এবং সেগুলোই করো, দেখো চাকরি পাবেই পাবে। যাই হোক, চলো তাহলে এটা আশা করি ক্লিয়ার হলো। এবার নেক্সট আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি, এবার ইমাজিনারি নাম্বার তো আমার হয়ে গেল, এবার আমরা একটু আলোচনা করবো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা নিয়ে। এবার বাস্তব সংখ্যা, আমি বললাম যে এর মধ্যে একটা ভাগ যেটা হচ্ছে গিয়ে বাস্তববাদী, বাস্তব সংখ্যা। এবার রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার কি? এবার দেখি, যদি এই রিয়েল নাম্বারের কথা বলি, তো রিয়েল নাম্বারকে ওই যে প্রথমেই আমরা পড়েছিলাম দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি রেশিওনাল নাম্বার, মানে মূলদ সংখ্যা, আর একটা ইররেশনাল নাম্বার, বা অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম প্রথমে ঝামেলা লেগেছিল কি, একই ঘরে ছিল, দুজনের মধ্যে ঝামেলা লাগলো, একটা হয়ে গেল রিয়েল নাম্বার, একটা হয়ে গেল ইমাজিনারি নাম্বার। এবার এই যে রিয়েল নাম্বার, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, এদের মধ্যে আবার ঝামেলা লাগলো। এদের হচ্ছে গিয়ে দুটো ভাগ, একটা হচ্ছে গিয়ে রেশিওনাল নাম্বার আর একটা হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার। এবার রেশিওনাল নাম্বার আর ইরেশনাল বলতে কি বোঝাচ্ছে? দেখো, একদম সিম্পল কথা, রেশিও। রেশিও বলতেই আমার একটা জিনিস মাথায় আসে, যেমন আমি বললাম যে 5:7, এটা একটা রেশিও বা অনুপাত, বা এটাকেই যখন আমরা লিখি এরকম ভাবে 5/7, ঠিক আছে, 5/7 এরকম, মানে এই ফর্মে লিখছি। একটু আগেই আমরা বললাম যে ফ্র্যাকশন, এটা হচ্ছে গিয়ে ফ্র্যাকশন। কি ধরনের ফ্র্যাকশন? প্রপার ফ্র্যাকশন। মানে রেশিওনাল নাম্বার কি বলছে? বলছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে সেগুলোকেই বলা হবে রেশিওনাল নাম্বার। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে সেগুলোকেই বলা হবে রেশিওনাল নাম্বার। যেমন যে কোনো সংখ্যা তুমি বলো, তুমি বলতে পারো যে 9/11 p/q আকারে প্রকাশ হলো, তুমি বললে যে 17/19 p/q আকারে প্রকাশ, তোমাকে বললাম যে হচ্ছে গিয়ে 8, এটাও p/q, কেমন 8/1 মানে p/q, তাই না? তো এই সমস্ত সংখ্যাই হচ্ছে গিয়ে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে এগুলোকে কি বলা হচ্ছে? মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার।
এবার আসি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল, রেশনালের অপোজিট। ইরেশনাল মানে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। রেশনাল নাম্বার যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ইরেশনাল নাম্বার যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেগুলোই ইরেশনাল নাম্বার। এরকম সংখ্যা আবার কি রকম আছে? এরকম সংখ্যা কি? দেখো, আমি যখনই বললাম যে √2, √2 এটা হচ্ছে গিয়ে কি হবে? এটার ভ্যালু কত? তোমরা বলবে কেন? এটার ভ্যালু তো হচ্ছে গিয়ে 1.414। আর যদি তাই হয় তাহলে এটাকে তো লেখা যাবে 1414, আর এই দশমিকটা তুলে দিয়ে নিচে হচ্ছে গিয়ে 1000। তুমি বলবে এই তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আমি বলবো যে না, ভুল। কেন ভুল? একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি ভুল? যে এই যে তুমি বলছো না যে √2 1.414, এখানেই ভুল। কারণ √2 ভ্যালু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নেই 1.414। এক্সাক্ট কিন্তু ভ্যালু এটা না, এটার ভ্যালু কন্টিনিউ চলছে, এটা শেষ নেই, কন্টিনিউ চলছে। যেমন আমরা বললাম যে √3 1.732 কন্টিনিউ চলছে। এটা অরিজিনাল ভ্যালু না, এটা এরকম কন্টিনিউ চলছে। আমরা বললাম যে √5, কত হবে? 2.236 এরকম। আমি বললাম যে √6, তুমি বলবে 2.449, এরকম কন্টিনিউ চলছে। এগুলো কোনোটাও এক্সাক্ট ভ্যালু না, কিন্তু হ্যাঁ, পরীক্ষার জন্য কিন্তু তোমাকে ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। এই ভ্যালুগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু না, এগুলোর কোনো এক্সাক্ট ভ্যালু নেই। এগুলো দশমিকের পরে কন্টিনিউ চলতে থাকে। আর যেহেতু কন্টিনিউ চলতে থাকে, তাই এগুলোকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আমি কি বললাম ভালো করে বোঝো, যে এইখানে কিন্তু শেষ হচ্ছে না, এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। এগুলো কন্টিনিউ চলছে, ইনফিনিটি পর্যন্ত চলছে। আর যেটা ইনফিনিটি পর্যন্ত চলছে সেটাকে তুমি হচ্ছে কি কিভাবে স্টপ করবে, কিভাবে লিখবে পি বাই কিউ আকারে, তাই না? তাই জন্য ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে গিয়ে এমন সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাই ইন জেনারেলি যেই সংখ্যাগুলোর রুট করা যায়, মানে হচ্ছে গিয়ে রুট করলে একটি পূর্ণ সংখ্যা আসে, সেগুলো রেশনাল নাম্বার হয়ে যাবে। আর যে সমস্ত সংখ্যার স্কোয়ার রুট করলে একটি পূর্ণ সংখ্যা আসে না, সেগুলো হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার হয়ে যাবে। আমি বললাম √11, √11 তো এক্সাক্ট ভ্যালু হচ্ছে কি কিছু আসবে না, দশমিকের পরে কন্টিনিউ আসবে, পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে এটা কি? একটা ইরেশনাল নাম্বার। আমি বললাম যে আবার √36 করলে কত আসছে? 6 আসছে, তাহলে 6 √36 কি হয়ে যাবে, বা 6 কি হয়ে যাবে? একটা রেশনাল নাম্বার হয়ে যাবে। আশা করি তোমার কাছে ক্লিয়ার হলো যে রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এই ঘুমোচ্ছ নাকি? কন্টিনিউ ক্লাস করাচ্ছি, ভালো করে এদিকে তাকাও, ফোকাস, অন্য কিছু না, সব বাদ দাও। এখন যখন পড়তে বসবে ফোকাস এদিকে, সবকিছু জল খাবো, এই খাবো, সব বাদ দিয়ে এই যে কয়েকটা ঘন্টা হচ্ছে গিয়ে সময়, এটা পুরো আমার দিকে ফোকাস থাকবে। গ্যারান্টি আমি তোমাকে শেখাবো, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি এরপরে না শিখতে পেরো তাহলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করো, ঠিক আছে? যাই হোক, মামলা বা হামলা একই ব্যাপার হলো, এসে করো। ভরসা রাখো আমার উপরে, ভরসা রাখো। আমি বলছি যেগুলো ধীরে ধীরে বোঝো, বেশি চাপ না, হালকা হালকা করে করে বোঝো, জিনিসগুলোকে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো, যেটা বললাম, রিয়েল নাম্বার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে রেশনাল নাম্বার, একটা ইরেশনাল নাম্বার। রেশিও মানে রেশিও, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। ইরেশনাল পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। ক্লিয়ার? ইরেশনাল নাম্বার কোনগুলো? যেগুলোর রুট করা যায় না। কথাটা টেকনিক্যালি ভুল, রুট করা যায় না এটা না, যেগুলো রুট করলে পারফেক্ট কোনো ইন্টিজার আসে না, কোনো পূর্ণ সংখ্যা আসছে না, সেগুলো ইরেশনাল নাম্বার। আর বাকি সব রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। এইটা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো। কোথায় করবো? হ্যাঁ, এখানেই করি। যদি এটা বুঝে থাকো তাহলে বলবে 22/7, গুলি মারো 22/7। বলো যে পাই এইটা কি হবে? রেশনাল
অর ইরেশনাল? কোনটা হবে বলো, ঝটপট বলো, ঝটপট, দেখি 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 কে কি বলছো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাই, পাই কি হবে, রেশিওনাল হবে নাকি ইরেশনাল? রেশিওনাল মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, অথবা ইরেশনাল পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, কোনটা বলছো বলো। হলো, এবার আমি চেষ্টা করছি, দেখো পাই, অনেকেই কি করেছো, অনেকেই বলেছো রেশিওনাল নাম্বার, ম্যাক্সিমামই তাই বলেছো, অবশ্যই তো তাই। তুমি বলবে যে পাই মানে তো আমরা জানি যে 22/7, আর 22/7 মানে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা অবশ্যই কি হবে, রেশিওনাল নাম্বার হবে। কিন্তু তোমাকে ঠিক খুশি আমি করতে পারলাম না, বুঝলে, খুশি আমি করতে পারলাম না। কেন? কেননা পাইয়ের অরিজিনাল ভ্যালু 22/7 না। যদি তোমাকে বলতো 22/7টা কি, রেশিওনাল নাকি ইরেশনাল, অবশ্যই সেটা রেশিওনাল হবে। কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে পাই, আর পাই কি হবে, পাই কিন্তু পাইয়ের এক্সাক্ট ভ্যালু 22/7 না। পাইয়ের এক্সাক্ট কোনো মান নেই, দশমিকের পরে কন্টিনিউ চলতে থাকে। যেমন তোমরা যদি 22/7 এটাকে যদি হচ্ছে গিয়ে 22কে 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখবে মোটামুটি কত হবে, 3.142857, এবং তারপর থেকে এটা রিপিটেশন চলতে থাকবে। রিপিটেশন চলতে থাকবে মানে তোমার এটা কন্টিনিউ হবে, যে আবার 142857 এরকম করে কন্টিনিউ হবে, মানে তুমি এটাকে লিখতে পারবে 3.142857, এটার মাথায় বার, ঠিক আছে। এটা এটা হচ্ছে কি 22/7, এটা কিন্তু একটা রেশিওনাল নাম্বার, ঠিক আছে। কিন্তু তুমি যদি পাইয়ের কথা বলো, পাইয়ের অরিজিনাল মান কি হয়, 3.15, তারপরে 28926532 এরকম করে কন্টিনিউ চলে, এর কোনো শেষ নেই, কন্টিনিউ চলছে, কন্টিনিউ, এর কোনো শেষ নেই। পাই সিনেমাটা দেখেছো, লাইফ অফ পাই দেখেছো? অবশ্যই দেখবে এইসব সিনেমা। ছেলেটার নাম ছিল পাই, পাই বলে ওকে সবাই খেপাতো। তো একদিন কি করলো, পাইয়ের মানের না এরকম বই পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি জানো তো, পাইয়ের পরে এই যে দশমিকের পরে পাইয়ের মান, যে দশমিকের পরে যে মানগুলো রয়েছে, এইগুলো যে যত পর্যন্ত মনে রাখতে পারবে দশমিকের পরে, যে ম্যাক্সিমাম মনে রাখতে পারবে তাকে বলা হয় মেমোরি কিং। বোঝা গেল? যেমন বর্তমানে মেমোরি কিং, আমার ঠিক নামটা মনে আসছে না, কিষান চাইন বা কিছু এরকম হবে, তার দশমিকের পরে 45,000 বা কিছু এরকম পর্যন্ত মান মুখস্থ। ঠিক আছে, আশা করি তোমাদেরও হবে, তোমরাও নেক্সট মেমোরি কিং হবে, তোমাদেরও 50-60 হাজার পর্যন্ত মুখস্থ হবে। ঠিক আছে, যাই হোক, তো ওই পাইও কিন্তু ওকে সবাই খেপাতো বলে একবার কি ওই পাইয়ের মানের বই নিয়ে মুখস্থ করা শুরু করেছে। এবার সবাই যখন ক্লাসে ওকে খেপাচ্ছিল পাই পাই বলে, তখন ও বোর্ডে গেল, বোর্ডে গিয়ে হচ্ছে গিয়ে লিখতে শুরু করলো 3.15 এরকম করে কন্টিনিউ কন্টিনিউ লিখতে শুরু করলো, এবং সেটা দেখে সবাই অবাক হয়ে গেল, স্যারও অবাক হয়ে গেল, তাই না? তো এরকম ঘুরে দাঁড়ানোর সময় আসবে, যদি পরিশ্রম করো আসবেই আসবে। ঠিক আছে, দেখো তাহলে যেটা বললাম, যে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, পাইয়ের এক্সাক্ট ভ্যালু নেই, পাই দশমিকের পরে কন্টিনিউ চলছে, তাই পাই হচ্ছে গিয়ে একটা ইরেশনাল নাম্বার। কিন্তু যদি বলা হয় 22/7, 22/7 হচ্ছে গিয়ে রেশিওনাল নাম্বার, পাইয়ের কিন্তু এক্সাক্ট ভ্যালু 22/7 নয়। ঠিক আছে, পাই হচ্ছে 22/7 হচ্ছে গিয়ে রেশিওনাল নাম্বার। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি কিছুটা। যাই হোক, তোমরা এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে নোট করবে। হ্যাঁ, দেখো ক্লাসগুলো যদি মনে হয় যে তোমাদের জন্য বেনিফিশিয়াল, যদি তোমাদের ভালো লাগে, কিছু না একটু জাস্ট শেয়ার করো, আমাদের ভালো লাগবে, আমরাও একটা হচ্ছে গিয়ে মানে মোটিভেট হব, যে না স্টুডেন্টরা চাইছে এই ধরনের ভিডিও, আমরাও ভিডিও করব তোমাদের জন্য। ঠিক আছে, সামান্য একটু শেয়ার করে দিও, বা তোমাদের কেমন লাগছে সেটা জানিও। ঠিক আছে, তাহলে যেটা আমরা আগে দেখলাম, যেখানে রিয়েল নাম্বার দেখলাম, রিয়েল নাম্বার রেশিওনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই রিয়েল নাম্বারকেই
আবার দুটো ভাগে ভাগ করা যায়, এটা ভালো করে বুঝবে, কিন্তু ভালো করে বুঝবে, কনফিউশনের কোনো জায়গা নেই। রিয়েল নাম্বারকে বললাম যে এক তো দুরকম ভাগে ভাগ করা যাচ্ছে, একটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। আর এই রিয়েল নাম্বারকে আরেকটা ভাবে দুরকম ভাবে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা, এবং আরেকটা হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ইন্টিজার। দেখো ইন্টিজার এইসব জিনিসের অনেক বড় ব্যাখ্যা আছে, ঠিক আছে? মানে সংক্ষেপে বলতে গেলে ইন্টিজার পূর্ণ সংখ্যা মানে কি গোটা গোটা সংখ্যা একদম, ঠিক আছে? কোনো ভাঙাচোরার জিনিস নেই, গোটা গোটা পুরো সংখ্যা। তাহলে কি রিয়েল নাম্বারকে ডেসিমেল নাম্বার মানে দশমিক সংখ্যা এবং ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, এই দুটো ভাগে ভাগ করা যায়। এবার এই যে ডেসিমেল নাম্বারের, ইন্টিজারের আমি পরে হাত দিচ্ছি, ওখানে এখন হাত দিচ্ছি না, ওদিকে তাকিয়েও না, আমার এদিকে তাকাও, ফোকাসের দিকে। এই যে ডেসিমেল নাম্বার, এটার যদি আমি বলি আচ্ছা কিছু উদাহরণ দাও তো। দেখো তুমি বলবে 0.5, বলবে 0.33333 কন্টিনিউ, 0.378542984 এরকম করে কন্টিনিউ। এগুলো দশমিক সংখ্যা। তো দেখো এগুলো যে বললাম, এই যে উদাহরণগুলো দিলাম, এগুলো কি সব সমান? সব কি এক? সবগুলোই কি এক? বলবে না। কেন না? দেখো এখানে এক হচ্ছে কি 0.5, এখানেই শেষ। এই ক্ষেত্রে কি 0.333 কন্টিনিউ চলছে, এই ক্ষেত্রে হচ্ছে কি কন্টিনিউ চলছে। তা বেসিক্যালি যদি ব্যোমকেশ বক্সির চোখ থেকে দেখি, তাহলে ওপরে দুটো টাইপ আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে গিয়ে দশমিকের পরে একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, আর একটা কন্টিনিউ চলছে। বুঝলে অজিত? হোয়াটসঅ্যাপ এদিকে দেখাও, কি বললাম যে 0.5 এখানে যেমন স্টপ হয়ে যাচ্ছে, আর একটা টাইপ কি 0.33 এরকম কন্টিনিউ চলছে, বা 0 পয়েন্ট এরকম কন্টিনিউ চলছে। তাহলে এখান থেকে মেইনলি দুটো ধরন পাচ্ছি আমরা। একটা কি, একটাকে বলছে টার্মিনেটিং নাম্বার, আর একটাকে বলছে নন টার্মিনেটিং নাম্বার। দেখো একদম ডিটেলসে করাচ্ছি, কিন্তু আমি বলছি বারবার যে ভালো করে জিনিসগুলোকে বোঝো। এই একটা ভিডিও দেখলে আর কিচ্ছু দরকার পড়বে না। তাহলে কি বললাম যে একটা টার্মিনেটিং নাম্বার, টার্মিনেটিং মানে টার্মিনেট, যেখানে শেষ হয়ে যাচ্ছে। দিস মেট্রো উইল টার্মিনেট হেয়ার মানে কি যেখানে স্টপ হচ্ছে। টার্মিনেটিং স্টেশন শিয়ালদা মানে সেখানে ট্রেনগুলো গিয়ে দাঁড়াচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তা টার্মিনেটিং বলতে কি বোঝাচ্ছে? যেখানে শেষ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। যেমন এখানে দশমিকের পরে শেষ, টার্মিনেটিং নাম্বার। তাহলে এই ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে? যেমন এই উদাহরণটা দিয়েছি 0.5, তুমি বললে 0.37, এই ধরনের গুলো যা খুশি, যেটা শেষ হয়ে যাচ্ছে। নন টার্মিনেটিং মানে শেষ হচ্ছে না, কন্টিনিউ চলছে, কন্টিনিউ। তাই এই ক্ষেত্রে তুমি উদাহরণ কি বলবে? এই ক্ষেত্রে যে বাকি উদাহরণগুলো দিয়েছিলাম, যেমন একটা উদাহরণ দিলাম 0.333 কন্টিনিউ চলছে, তুমি বললে যে 0.38754219 এরকম করে কন্টিনিউ চলছে, এরকম। এগুলো হচ্ছে গিয়ে নন টার্মিনেটিং এর মধ্যে পড়ছে। এবার আরো ফোকাসের দিকে দাও। এবার দেখো এই যে আমি লিখলাম, টার্মিনেটিং এ তো গল্প শেষ, এখানে আর কোনো গল্প নেই যে শেষ, দশমিকের পরে কিছু একটা থাকছে শেষ। এখানে একটু যদি ভালোভাবে দেখি, শার্লক হোমস, এদিকে তাকাও, ওয়াটসন, বোঝো ব্যাপারটা। যেখানে কি 0.33333 সেম নাম্বার রিপিট করছে, শেষ হচ্ছে না কিন্তু সেম নাম্বার রিপিট করছে। আর এখানে 0.387542119 এরকম করে আলাদা আলাদা নাম্বার, কোনো রিপিটেশন নেই, যেমন খুশি সেমন আসছে নাম্বার। তাহলে এখানে যেগুলো শেষ হচ্ছে না মানে নন টার্মিনেটিং, সেটাও দুটো ধরন রয়েছে। একটা কি, একটা হচ্ছে কি রিপিট করছে মানে রিপিটেটিং। তাই এক বলতে পারি যে নন টার্মিনেটিং এর দুটো ভাগ। একটা কি, একটা হচ্ছে কি প্রথম কথা নন টার্মিনেটিং এর ভাগ, নন টার্মিনেটিং এর ভাগ মানে তো তাদের নামের শেষে তো নন টার্মিনেটিং তো থাকবেই,
তাই না? এটা ওদের উপাধি। উপাধি তো থাকবেই নন টার্মিনেটিং, তার মানে এটা ওদের উপাধি নন টার্মিনেটিং, এটা উপাধি গেল। এবার নাম কি? নন টার্মিনেটিং, এখানে কি রিপিট হচ্ছে, মানে রিপিটেটিং নাম্বার। নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার। নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার। নন টার্মিনেটিং মানে টার্মিনেট হচ্ছে না, শেষ হচ্ছে না, কিন্তু রিপিট হচ্ছে, যেমন উদাহরণ এই যেটা রয়েছে, উদাহরণ আমি বললাম 0.33333, কন্টিনিউ চলছে 0.378 কন্টিনিউ চলছে। ঠিক আছে, আর একটা সেকেন্ড, 2 নম্বরটা আমি বলেছি সারনেম তো একই হবে, মানে নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং। আর এটা ছিল রিপিটিং, মানে রিপিট হচ্ছিল, আর এখানে কি রিপিট হচ্ছে না, তাহলে কি হবে? নন রিপিটেটিং। নন রিপিটিং, নন রিপিটিং নাম্বার। তার মানে নন টার্মিনেটিং নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়, নন টার্মিনেটিং রিপিটিং যেখানে রিপিট হচ্ছে, নন টার্মিনেটিং নন রিপিটিং নাম্বার যেখানে হচ্ছে কি রিপিট হচ্ছে না। যেমন উদাহরণ এখানে যেমন দিয়েছিলাম 0.387542190, এরকম কন্টিনিউ চলছে, 0.47891 এরকম কন্টিনিউ চলছে, যা খুশি। ঠিক আছে, তাহলে রিয়েল নাম্বারকে এর আগে দেখলাম দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? আবার এই রিয়েল নাম্বারকেই আরো দুটো ভাগে ভাগ করা যায়, ডেসিমাল নাম্বার, ইন্টিজার। ডেসিমাল মানে দশমিক, আর ইন্টিজার মানে গোটা গোটা সংখ্যা, যেমন হচ্ছে গিয়ে 5, 7, 9, 112 এরকম। ঠিক আছে, গোটা গোটা সংখ্যা। ডেসিমাল যেটা আছে সেটাকে ফার্দার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, কি কি? টার্মিনেটিং আর একটা নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং কে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার, নন টার্মিনেটিং নন রিপিটিং নাম্বার। ক্লিয়ার? এর থেকে ক্লিয়ার কিন্তু কোথাও কিছু পাবে না। ঠিক আছে, কোথাও পাবে না। ইউটিউব ঘুরে দেখো, চ্যালেঞ্জ দিচ্ছি, এত ভালো ক্লাস কিন্তু পাবে না। ঠিক আছে, আজ থেকে ক্লাস করাচ্ছি না, প্রায় 14 বছর হতে চললো ক্লাস করাচ্ছি। ঠিক আছে, দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছি, নিজে চাকরি পেয়েছি, এবং এইটুকু হচ্ছে গিয়ে ক্ষমতা রাখি যে তোমরা যদি কথা শুনে চলো তোমরাও চাকরি পাবে, একদম 100%। ঠিক আছে, দেখো নেক্সট, তাহলে এখানে আমরা রিয়েল নাম্বার দেখলাম, বাকি রইল কি? ইন্টিজারটা। এবার দেখবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার আমরা ইন্টিজারের পোস্টমর্টম করব। রেডি? ছুরি কাঁচি যা আছে রেডি রাখো, চলো শুরু করো, কাটো। ইন্টিজার, ইন্টিজার মানে বললাম যে পূর্ণ সংখ্যা, গোটা গোটা সংখ্যা। ঠিক আছে, এবার এই ইন্টিজারকে যদি আমরা ভাঙি তাহলে কিরকম? যে প্রথম কথা, এই ইন্টিজারকে দুটো ভাগে ভাগ করা যায়। ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, এত ক্লিয়ার কোনো বইয়ে নেই, কোনো চ্যানেলে নেই, কোনো ভিডিওতে নেই। বারবার বলছি, ইন্টিজার, এই ইন্টিজারকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে কি নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা পজিটিভ না, কিন্তু দেখো দেখো কি লিখছি, দেখো নন নেগেটিভ ইন্টিজার, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ভালো করে বুঝবে কি বললাম। একটা বললাম নেগেটিভ ইন্টিজার, আর একটাকে বললাম যে নন নেগেটিভ ইন্টিজার। তা নেগেটিভ ইন্টিজার মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে কি হবে?
নেগেটিভে গোটা গোটা সংখ্যাগুলো, -7, -8, -100, এরকম এরকম যা কিছু সংখ্যা এগুলো, মানে -1 থেকে শুরু করে একদম -2 এরকম করে ইনফিনিটিভ পর্যন্ত সংখ্যা, ঠিক আছে, এগুলো নেগেটিভ। বলছি নন নেগেটিভকে দুটো ভাগে ভাগ করছি। দেখো পুরো ক্লিয়ার করে দেবো জিনিসগুলো। নন নেগেটিভকে পুরো দুটো ভাগে ভাগ করছি। তুমি বলবে যে নন নেগেটিভ কেন, এটা তো পজিটিভ বললেই হয়। না, পজিটিভ আর নন নেগেটিভ দুটো আলাদা জিনিস। কেন আলাদা জিনিস বোঝাচ্ছি। নন নেগেটিভের মধ্যে কি কি থাকছে, আসছে 0 আর আসছে হচ্ছে কি পজিটিভ ইন্টিজার। তাহলে কি বললাম, নন নেগেটিভের দুটো আসছে, একটা হচ্ছে কি 0 আর একটা হচ্ছে কি পজিটিভ ইন্টিজার। 0 কিন্তু নেগেটিভও না পজিটিভও না, বোঝা গেল কথাটা। তার জন্য 0 হচ্ছে গিয়ে নন নেগেটিভ বলতে পারি। আর নন নেগেটিভ মানেই কিন্তু পজিটিভ বোঝাচ্ছে না, সেটা 0 হতে পারে। 0 নন নেগেটিভ, কিন্তু 0 আবার পজিটিভও না। তাই নন নেগেটিভকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা 0 নিউট্রাল, নেগেটিভও না পজিটিভও না, নিউট্রাল। আর একটা কি পজিটিভ ইন্টিজার, যেমন হচ্ছে গিয়ে +1, +2 এরকম হচ্ছে গিয়ে ইনফিনিটিভ পর্যন্ত। ঠিক আছে, একদম আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা, কোনো জায়গায় কনফিউশন থাকার কোনো জায়গাই নেই। ইন্টিজার্স দুটো ভাগে ভাগ করছি, নেগেটিভ আর নন নেগেটিভ। নেগেটিভ মানে ঋণাত্মক সংখ্যাগুলো -1 থেকে শুরু করে ইনফিনিটিভ পর্যন্ত। নন নেগেটিভ ইন্টিজার মানে এটাকে আবার দুটো ভাগে ভাগ করছি, একটা 0 আর একটা পজিটিভ ইন্টিজার। তাহলে 0 হচ্ছে গিয়ে নেগেটিভও না পজিটিভও না, 0 হচ্ছে গিয়ে নিউট্রাল ইন্টিজার। ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। ভেরি গুড। চলো এবার আবার ইন্টিজার, কেন, কারণ আছে। দেখো তাহলে এই যে এইমাত্র দেখলাম ইন্টিজারকে বা পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার। এই ইন্টিজারকেই আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে গিয়ে ইভেন নাম্বার আর একটা অড নাম্বার। ভেরি 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 ইম্পর্টেন্ট। ইভেন নাম্বার, ইভেন নাম্বার কি, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা। আর একটা হচ্ছে গিয়ে বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, ইভেন ইন্টিজার আর হচ্ছে কি অড ইন্টিজার। তাহলে ইন্টিজারকে আগে যেমন আমরা ভাগ করেছি এইভাবে, এভাবেও ভাগ করা যায়। আবার আর একটা পদ্ধতি যে ইন্টিজারকে দুটো ভাগে ভাগ করা যায়, ইভেন আর অড, এই দুটো ভাগে ভাগ করা যায়। এবার ইভেন কোনগুলোকে বলবো, ইভেন কোনগুলোকে বলবো সবাই জানি আমরা। ইভেন কোনগুলোকে বলবো, বলছে তোমাদের অনেকেই এরকম ভাবে আনসার করে। ইভেন কোনগুলো, বলছে যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো ইভেন সংখ্যা বা জোড় সংখ্যা, যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো বেজোড় সংখ্যা। ভুল, ভুল। তোমার কথা হচ্ছে গিয়ে জোড় সংখ্যা মানে কোনগুলো বলছো, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, আর যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না। যেমন আমি বললাম যে 5, তুমি বলবে যে 5 বেজোড় সংখ্যা। কেন বেজোড় সংখ্যা? 5কে 2 দিয়ে ভাগ করা যায় না। সত্যি কি তাই? ভাগ করা যায় না 2 দিয়ে? এই তো আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4, 1 রইল। ভাগ তো হচ্ছে, ভাগ কেন করা যাবে না? ভাগ তো অবশ্যই করা যাবে। তাহলে কথাটার একটু সংশোধন হবে, এই সংশোধনগুলোই আমাদের করতে হবে, তাহলে বেস পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভিত হচ্ছে গিয়ে কিন্তু মেন, বিল্ডিং এর ভিত। বাড়ি বানালে ওখানেই বেশি খরচা হবে, ঠিক আছে? তো দেখো যে ভাগ তো যাবে, যেই সংখ্যাই হোক 2 দিয়ে ভাগ যাবে। তাহলে কথাটা কি হবে, যে যেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না সেটাকে বলা হবে ইভেন বা জোড় সংখ্যা। এবং যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে বা রিমাইন্ডার থাকবে সেটাকে বলা হবে কি, বেজোড় সংখ্যা। দেখো ছোট একটু উদাহরণ দেই। যেমন তোমরা সায়েন্সে পড়েছো স্কেলার রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে? তুমি স্কেলার রাশি বলছো যেই রাশির শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি।
ভেক্টর রাশিতে বলছো যেই রাশির মান এবং অভিমুখ দুই আছে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। এটা কিন্তু বললে হবে না, ইভেন অনেক বইতেও এটা আছে, বইতেও এটা আছে, কিন্তু এটা কিন্তু ঠিক না। কথাটা কি হবে, যেই রাশির, ভেক্টর রাশির যদি কথা বলি তাহলে কি হবে সংজ্ঞাটা, যেই রাশির মান প্রকাশের জন্য, যেই রাশি প্রকাশের জন্য তার মান এবং অভিমুখ দুইয়েরই প্রয়োজন হয় তাকে আমরা বলবো ভেক্টর রাশি। স্কেলার রাশি কি বলবো, যেই রাশি প্রকাশের জন্য তার কেবলমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাকে সেটাকে বলবো স্কেলার রাশি। ক্লিয়ার? সায়েন্সও করিয়ে দেবো, চিন্তা নেই। ভেক্টর রাশি কি বলছে অনেকেরই ধারণা নেই, অনেকেরই ক্লিয়ার নেই এটা, ঠিক আছে? বুঝতে হবে ভেক্টর রাশিতে কি বলছে, যেই রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ দুই প্রয়োজন। ধরো এখানে হচ্ছে কি একটা দরজা রয়েছে, এখানে একটা দরজা রয়েছে, তোমায় বলা হলো এই দরজাটা খোলার জন্য তোমাকে এখানে 5 ডাইন বল প্রয়োগ করতে হবে। তুমি এখানে গেলে, তুমি এখানে ধাক্কা দিচ্ছ, 5 ডাইন, 10 ডাইন, 20 ডাইন ধাক্কা দিচ্ছ, দরজা খুলছে না, দরজা খুলছে না। তারপরে এসে বললো আরে বাবা তুই ওইদিকে কেন ধাক্কাচ্ছিস, দরজাটা এদিকে খুলবে। তো তুমি যখন এই দিকে 5 ডাইন বল প্রয়োগ করবে তখন দরজা খুলে যাবে। ততক্ষণ কিন্তু তুমি অন্যদিকে ধাক্কা দিচ্ছিলে, 20 টাইম পর্যন্ত ধাক্কা দিয়েছো, 50 টাইম ধাক্কা দিয়েছো, কিন্তু দরজা খোলেনি। তার মানে কি, এই যে ডাইন, এই যে বলটা তুমি প্রয়োগ করছো, এই বলটাকে কোন দিকে প্রয়োগ করবে সেইটা একটা ভাইটাল জিনিস, সেটা তোমায় জানতে হবে। মানে শুধু কত ডাইন, কতটা বল, কতটা ফোর্স ইউজ করব সেটা বললে হবে না, মানে শুধু মান বললে হবে না, তোমাকে বলতে হবে কি দিক বলতে হবে, মানে কোন দিকে, এদিকে খুলবো নাকি ওদিকে খুলবো, এই দিকটা বলতে হবে। তা বল, এই রাশিটা প্রকাশের জন্য কি মান এবং অভিমুখ দুইয়েরই প্রয়োজন, তাই এটা কি একটা ভেক্টর রাশি। যাই হোক, অঙ্কে আবার ফিরে আসি না, যে কোনো সাবজেক্টের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটাকে তোমাকে বুঝতে হবে, তাহলে দেখবে কোনো সাবজেক্টই খারাপ লাগবে না। দেখো তাহলে কি বললাম, যে ইন্টিজার হচ্ছে কি ইভেন নাম্বার, অড নাম্বার, এই দুটো ভাগে ভাগ করা যায়। ইভেন নাম্বার কোনগুলো, 2 দিয়ে ভাগ করলে যেখানে কোনো রিমাইন্ডার আসবে না সেটা হচ্ছে গিয়ে জোড় সংখ্যা, যেমন হচ্ছে গিয়ে 2, 4, 6, 8, 10 এগুলো, ঠিক আছে? জিরো আছে, কিন্তু জিরো কিন্তু জোড় সংখ্যা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এগুলো কনফিউশনের কোনো জায়গা নেই, জিরো জোড় সংখ্যা। অড নাম্বার বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হচ্ছে গিয়ে কি যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে, যেমন কি 3, 5, 7, 9, 11, 13, ঠিক আছে? এগুলো এগুলো সব হচ্ছে গিয়ে বেজোড় সংখ্যা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার 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 একটা জিনিস, খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা আগে এটা একটু দেখে নিন, এগুলো কিন্তু একদম মানে ঠোঁটের গোড়ায় থাকতে হবে, বুঝেছো? ঠোঁটের গোড়ায় থাকবে। যে বলছে অড আর অড, মানে বেজোড় আর বেজোড়, বেজোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা যদি যোগ বা বিয়োগ করি তাহলে কি হবে, যোগ বা বিয়োগ করি যদি তাহলে কি হবে, বেজোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা যদি হচ্ছে কি যোগ করি বা বিয়োগ করি তাহলে কি আসবে, তাহলে আমার ইভেন চলে আসবে, মানে জোড় সংখ্যা চলে আসবে। বিয়োগ করি বা যোগ করি কি আসবে, ইভেন সংখ্যা চলে আসবে। ক্লিয়ার? ইভেন সংখ্যা, ইভেন নাম্বার যোগ বা বিয়োগ করি, ইভেনকে যোগ বা বিয়োগ করি তাহলে কি আসবে, ইভেনই আসবে। আর বলছে একটা অড আর একটা ইভেন, এটাকে যদি যোগ বা বিয়োগ করি তাহলে কি আসবে, তাহলে অড আসবে। ঠিক আছে? এগুলো কিন্তু একদম ধারণা ক্লিয়ার রাখতে হবে, এবং এটা বেসিক জিনিস। এবং তোমার মনে হতে পারে এইগুলো দেখে আর এইগুলো তো মানে একদম সিম্পল জিনিস, কিন্তু এই জায়গা থেকে কি কোশ্চেন তৈরি হতে পারে তোমার ধারণার বাইরে। স্টাফ সিলেকশন কি সুন্দর সুন্দর এখান থেকে কোশ্চেন করে তুমি ভাবতে পারবে না। ঠিক আছে? তাই এগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আসবে না। দেখো এখানে কি বলছে, যদি গুণের কথা বলছে, যদি অড আর অড, বেজোড় এবং বেজোড় যদি গুণ হয় তাহলে কি হবে, বেজোড় আর বেজোড় গুণ করলে কি হবে, বেজোড় আসবে। ঠিক আছে? বেজোড় আর বেজোড় গুণ করলে বেজোড় আসবে। আর বেজোড় আর জোড় যদি গুণ করা হয় তাহলে কি আসবে, তাহলে অবশ্যই জোড় আসবে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখবে যে বেজোড় সংখ্যা যদি গুণ করা হয় তাহলে বেজোড় সংখ্যা আসবে, বেজোড় সংখ্যা জোড় সংখ্যা যদি গুণ করা হয় তাহলে জোড় সংখ্যা আসবে। এগুলো একদম বেসিক জিনিস, তবুও বলেছি যে কোনো কিচ্ছু বাদ রাখবো না, কিছু ছাড়বো না, তাই সব কিন্তু করিয়ে দিচ্ছি। নেক্সট, এবার হচ্ছে গিয়ে এই জায়গার সব থেকে
ভাইটাল জিনিস, কোনোভাবে ভুল করবে না, কোনোভাবে মিস করবে না, ফোকাস একদম এদিকে, ভালো করে ফোকাস করো। এই জায়গা থেকে কোশ্চেন আসবেই আসবে। রেল এটা ছাড়া কোশ্চেন করেই না, রেলের প্রিভিয়াস ইয়ার তুলে দেখবে। দেখো ওই যে আমরা পড়লাম ন্যাচারাল নাম্বার, তাই না? ন্যাচারাল নাম্বার বলতে এখন কিন্তু তোমার মাথায় চলে আসছে ন্যাচারাল নাম্বার কোথা থেকে, 1 থেকে 1 2 3 4 এরকম করে ইনফিনিটিভ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলছে ন্যাচারাল নাম্বার। তাই এই ন্যাচারাল নাম্বারকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, আর একটা হচ্ছে গিয়ে নিঃসঙ্গ এক, তোমার আমার মতো নিঃসঙ্গ। ঠিক আছে? তাহলে কি বললাম, ন্যাচারাল নাম্বার যে আছে, ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারকে 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, 2 হচ্ছে গিয়ে কম্পোজিট নাম্বার, আর 3 কি বললাম? 3 বললাম হচ্ছে গিয়ে 1। ক্লিয়ার? এবার কথা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা এবার আমরা আলোচনা করব। মৌলিক সংখ্যা ভেরি একদম যত পারো স্টার দিয়ে রাখো এখানে। বলেছি না রেল এটা ছাড়া কোশ্চেন করেই না। ঠিক আছে? 25 26 তুমি কোশ্চেন দেখে নাও। ঠিক আছে? এর আগেরও কোশ্চেন দেখে নাও, এটা ছাড়া কোশ্চেন করবেই না। খুব ভালো করে বুঝবে, হেভি ইউজ, এটার হেভি ইউজ। ঠিক আছে? পছন্দের জিনিস, রেলের খুব পছন্দের, বউয়ের থেকেও নিজের পছন্দের জিনিস এটা। দেখো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি বলছে? বলছে নাম্বার হ্যাভিং অনলি 2 ফ্যাক্টরস। প্রথম কথা বুঝবে যে এখানে যে বললাম ফ্যাক্টর, প্রথম কথা একটুখানি জিনিস বলে দিই যে ফ্যাক্টর কাকে বলছে। কোন একটা সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, দেখো একদম চুলচেরা বিশ্লেষণ কিন্তু। যেমন বলছি 12 সংখ্যাটা, এটা কি কি দিয়ে ভাগ যায়? বলছে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে ভাগ যাবে। 12কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তা একটা সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ যায় সেইগুলোকে ওই সংখ্যার কি বলা হয়? ফ্যাক্টরস বলা হয়, উৎপাদক বলা হয়, ফ্যাক্টরস। ক্লিয়ার? কোন সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলোকে এই সংখ্যার উৎপাদক বলা হয় বা ফ্যাক্টরস বলা হয়। ফ্যাক্টরস কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। ছোটবেলায় যখন তোমায় জিজ্ঞাসা করলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে, তুমি বলছো যে যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাই হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। এবার বড় হয়েছো, একটু অন্যভাবে দিতে হবে, নাহলে তো বাচ্চারা ভাববে ওদের লেভেলের, তাই না? একটু অন্যভাবে ঘুরিয়ে। কিরকম? নাম্বার হ্যাভিং অনলি 2 ফ্যাক্টরস মানে কি? যে সমস্ত সংখ্যা কেবলমাত্র 2টো উৎপাদক থাকবে। কথাটা কিন্তু একই, যে 2টো জিনিস দিয়ে ভাগ যাবে, 2টো সংখ্যা দিয়ে ভাগ যাবে। যে সংখ্যা কেবলমাত্র 2টো উৎপাদক থাকবে, নাম্বার হ্যাভিং অনলি 2 ফ্যাক্টরস, কি কি? 1 and the number itself, 1 এবং সেই সংখ্যাটা, মানে যেই সংখ্যার কেবলমাত্র 2টো উৎপাদক থাকবে, কি কি? 1 এবং সেই সংখ্যাটা নিজে, সেই সংখ্যাগুলোকেই বলবে হচ্ছে কি প্রাইম নাম্বার। মানে যেই সংখ্যার কেবলমাত্র 2টো উৎপাদক থাকবে, 1 এবং সেই সংখ্যাটা নিজে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, অন্য কোনো উৎপাদক থাকবে না, সেইটাকে বলছে হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার। যেমন এখানে তোমাদের লেখা রয়েছে প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস, কি কি? 1 এবং হচ্ছে গিয়ে ইটসেলফ মানে ওই সংখ্যাটা নিজেই। এটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয় থাকে, 1 এবং সংখ্যাটি নিজে। ঠিক আছে? যেমন উদাহরণ এখানে দিয়েছে 2 3 5 7 11 13 23 61 এর সব সংখ্যাগুলো রয়েছে। ঠিক আছে? তোমাদের যেটা কাজ থাকবে অবশ্যই এই ক্লাসের শেষে, ক্লাসটা দেখেই তোমরা 1 থেকে 100 পর্যন্ত যেসব প্রাইম নাম্বারগুলো আছে একদম লিখবে খাতায়, একদম নিজে ভেবে ভেবে লিখবে কোনগুলোর উৎপাদক আছে নেই, এগুলোকে লিখবে। এবং এই যে সেটটা থাকবে এই সেটটাকে প্রায়ই দেখবে, এগুলো লাগবে, তোমাকে এগিয়ে রাখবে। ঠিক আছে? কিছু ভিড়ের থেকে কিছু আলাদা তোমায় করতে হবে, নাহলে ভিড়ের মধ্যে তুমি হারিয়ে যাবে। এটুকু সবসময় মাথায় রাখবে যে এক্সট্রা আমি কি করছি, এক্সট্রা তোমাকে কিছু জিনিস করতে হবে। এমন করো না আবার ফোনে হচ্ছে গিয়ে লিখো না যে হচ্ছে গিয়ে 1 to 100 প্রাইম নাম্বার, সব বেরিয়ে গেল খাতায় লিখলে। না না না, সংক্ষেপে শর্টকাট কোনো জিনিস হয় না। ঠিক আছে? পরিশ্রম করতে হবে, শর্টকাটের জিনিস না। তুমি মাস গেলে 50-60 হাজার টাকা, 70-80 হাজার টাকা তুমি পাবে, তো তার জন্য তুমি এইটুকু করবে না? করতে তো হবে ভাই। ঠিক আছে? চলো প্রাইম নাম্বার। এবার প্রাইম নাম্বার সম্পর্কে কয়েকটা হচ্ছে কি ফ্যাক্ট
যেমন বলছে কি দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার। ওরে বাবা রে বাবা, উফ কি সাংঘাতিক লাইন, আর এর কি ব্যবহার। তোমরা এটা বুঝতে পারবে না, যখন কোশ্চেন করাবো তখন বুঝতে পারবে যে এ কি সাংঘাতিক লাইন। ঠিক আছে, মনে এসেও আসবে না, গার্লফ্রেন্ডের মতো হাতছানি দেবে। ঠিক আছে, ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। ঠিক আছে, দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার, দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 2। একমাত্র প্রাইম নাম্বার এবং সব থেকে ছোট প্রাইম নাম্বার, একমাত্র জোড় প্রাইম নাম্বার, ইভেন প্রাইম নাম্বার। ঠিক আছে, জোড় মৌলিক সংখ্যা, এবং যেটা হচ্ছে গিয়ে স্মলেস্ট, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? 2। এটা জানি, এটা হচ্ছে কি মনে হবে, এটা তো সবাই জানি, আমরা জানি। শুধু জানলে হবে না, এটার ইউজ আছে। কোশ্চেনে হচ্ছে গিয়ে যখন আসবে না তুমি ধরতে পারবে না, কোশ্চেন করালেই তুমি বুঝতে পারবে। যখন কোশ্চেন গুলো করাবো তখন এইগুলোর কথা মনে পড়বে, দেখবে। তুমি লিখে রাখো একদম, যদি এইটা হচ্ছে কি না হয়। আচ্ছা, নেক্সট কি বলছে? দ্য অনলি 3 কনজিকিউটিভ অড প্রাইম নাম্বার। ওই যে বললাম ভিড় থেকে এগিয়ে থাকতে হবে, ওই ভিড় থেকে এগিয়ে থাকার জন্য এই কয়েকটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে অনলি 3 কনজিকিউটিভ অড প্রাইম নাম্বার, একমাত্র পরপর 3টি বেজোড় মৌলিক সংখ্যা, একমাত্র সেট যেটা পরপর 3টে বেজোড় মৌলিক সংখ্যা। কি কি? 3, 5, 7। এই সেটটাকে ভালো করে দেখে রাখো, এই সেটটাকে। খুব হেল্প করবে, বহু জায়গায় হেল্প করবে। 3, 5, 7 হচ্ছে গিয়ে একমাত্র পরপর 3টেই দেখো বিজোড় এবং পরপর বিজোড় সংখ্যা। 3-এর পরে বিজোড় সংখ্যা 5, 5-এর পরে বিজোড় সংখ্যা 7, এরকম আর কোনো সেট নেই। আর একটা সেট তোমাকে আমি বলবো, দেখো তোমাদের জন্য আমি পরিশ্রম করছি, তোমাদেরও কিন্তু খাটতে হবে। আজকে অফিস করে এসে কিন্তু তোমাদের জন্য ভিডিও রেকর্ড করছি, অফিস করে এসে পড়িয়েছি, পড়াবার পরে গিয়ে আমি এই ভিডিও রেকর্ড করছি। ঠিক আছে, সকাল থেকে কিন্তু এখনো ঠিকভাবে খাওয়া হয়নি। ঠিক আছে, তা আমি পরিশ্রম করছি, আমি চাকরি বাকরি পাওয়ার পরেও তারপরেও গিয়েও পরিশ্রম করছি। তোমরা তো এখনো চাকরি পাওনি, তাহলে তোমরা পরিশ্রম করবে না তো কে পরিশ্রম করবে? দেখো, একমাত্র পরপর 3টি বিজোড় মৌলিক সংখ্যা, যেমন বললাম যে 3, 5, 7। আর একটা সেট তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি? 7, 11, 13। এই সেটটা মাথায় রাখবে এবং এর গুণফলটা মাথায় রাখবে 1001। 1001 ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সেট। ঠিক আছে, 1001 ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেট। তাই এই কয়েকটা জিনিস ছিল, এগুলোকে ভালো করে মাথায় রাখবে। নেক্সট আমরা দেখি, এটা তো খুব কমন, রেলে দেখবে 2025-26-এ একদম ভরে ভরে দিয়েছে, ভরে ভরে এখান থেকে কোশ্চেন দিয়েছে, ভরে ভরে প্রত্যেক সেটে, প্রত্যেক গ্রুপ ডির প্রত্যেক সেটে আছে। তুমি দেখো যে কি বলছে, যে নাম্বার অফ প্রাইম নাম্বারস, মৌলিক সংখ্যা বলছে 1 থেকে 50 পর্যন্ত কটা আছে, 50 থেকে 100 কটা আছে, 1 থেকে 100 কটা আছে, 1 থেকে 200 কটা আছে। এগুলো তো পরীক্ষায় যদি এরকম দেয় 1 থেকে 100 কটা আছে বা 1 থেকে 200 কটা আছে, তুমি পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে শুরু করলে, ভাবতে শুরু করলে যে কি কি আছে, হবে না। ঠিক আছে, সারা পরীক্ষায় একটাই কোশ্চেন হবে, তাও হবে কিনা গ্যারান্টি নেই। তার জন্য আমাদের কিন্তু একটু এগিয়ে থাকতে হবে, ট্রিকি ওয়েতে মাথায় রাখতে হবে জিনিসটা। সবার প্রথমে যেটা আমি বলবো, যেটা মাথায় রাখতে, সেটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, 9664 এই সংখ্যাটাকে খেয়াল রাখবে, 9664 এটাকে খেয়াল রাখবে। আচ্ছা স্যার, এটার মানে কি হলো? মানে এখনই বলছি, দেখো না, এটার মানে হচ্ছে কি, এটা যে 1 থেকে 25 পর্যন্ত প্রাইম নাম্বার কটা? 9টা। 25 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার কটা? 6টা। 50 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কটা? 6টা। এই সরি, 50 থেকে 75 ওভার এক্সাইটমেন্ট। এবং 75 থেকে 100 প্রাইম নাম্বার কটা? 4টে। আর যদি বলে 1 থেকে 100, তাহলে 1 থেকে পুরো 100, মানে সবগুলো যোগ করলে হয়ে যাবে কত? 25। 1 থেকে 100 পর্যন্ত কটা আছে? 25টা। এবার তোমার যে কোনো জায়গা থেকে দিক,
তোমার বললো 1 থেকে 50 পর্যন্ত, তাহলে কি হবে 9 + 6 15। তোমার বললো 1 থেকে 75, 9 + 6 + 6 21। তোমাকে বললো 1 থেকে 100, তুমি করে দিলে। তোমার বললো যে 75 থেকে 100 কটা, 4টে। রেলের কোশ্চেন দেখো ভরে ভরে রয়েছে। আর এইসব পিএসসি টিএসসি তে তো এসে পচে গেছে, বুঝতে পেরেছো? দেখো এবার দেখো এটা যে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত কি হবে 9 + 6। এই দেখো 1 থেকে 50 মানে পুরো এইটা থেকে এই রেঞ্জটা পর্যন্ত যাবে। 1 থেকে 50 9 + 6 মানে কটা হয়ে যাবে তোমার 15টা। তোমাকে বললো যে 50 থেকে 100, 50 থেকে 100 মানে কি এখান থেকে এত পর্যন্ত 6 + 4 10, তোমার হয়ে গেল 10। তোমাকে বললো 1 থেকে 100 সবগুলো 9 + 6 + 6 + 4 মানে হয়ে গেল তোমার 25। এবার এইগুলো কয়েকটা ফ্ল্যাকচুয়েট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে সেগুলোকে খেয়াল রাখবে। যেমন 1 থেকে 200 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত কটা হবে? 1 থেকে 200 পর্যন্ত হবে 46। বললো যে 1 থেকে 1000 পর্যন্ত হয়ে যাবে 168। এগুলো মাথায় রাখতে হবে, আমি বললাম না ভিড়ের থেকে একটু বেরিয়ে আসতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, আর এগুলো হচ্ছে কি না জানা থাকলে কিন্তু কোনোভাবে সম্ভব না। আর যদি বাই চান্স জানা থাকে, এই একটা কোশ্চেন কিন্তু তোমাকে এগিয়ে রাখবে বাকিদের থেকে। আরেকটা জেনে রাখবে যে 1 থেকে 500, এটাও জেনে রাখবে 1 থেকে 500 পর্যন্ত কত হবে 95, 95টা। 1 থেকে 50 হলো, 1 থেকে 100 হলো 25টা, 1 থেকে 200 হচ্ছে 46, 1 থেকে 1000 168, 1 থেকে 500 95। এগুলো তোমাকে জেনে রাখতে হবে। আর এখানে তো একটা ওষুধ দিয়ে দিয়েছি 9664, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে। চলো নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট, বললাম না প্রাইম নাম্বার খুব ইম্পর্টেন্ট। তো প্রাইম নাম্বারে একটা জিনিস হচ্ছে গিয়ে 6k + 1 ± 1 রুল। 6k ± 1 রুল। এখানে কি এভরি প্রাইম নাম্বার গ্রেটার দ্যান 3, 3 থেকে বড় যে সমস্ত প্রাইম নাম্বার গুলো রয়েছে সেগুলোকে অবশ্যই 6k ± 1 এর ফরমেশনে আমরা লিখতে পারি। যেমন বললাম যে হচ্ছে গিয়ে ধরো একটা প্রাইম নাম্বার যেমন 13, কি বলেছে 3 থেকে বড় হতে হবে। 3 থেকে যেগুলো বড় আছে সেগুলো, যেমন 3 পরেই কত আছে 5, আমি বললাম 5 কথা, ঠিক আছে? 5 7, ঠিক আছে? 7 ক্ষেত্রে বললাম। তো সেগুলোকে বলছে যে 6k ± 1 এই ফরমেশনে লেখা যায়। যেমন ধরো 5, তাহলে আমরা যদি 6 × 1 করি, সেখান থেকে যদি -1 করি, বলেছে -1 বা +1 করতে, তাহলে 6k এর জায়গায়, k এর মানে কি, k মানে হচ্ছে গিয়ে k এর জায়গায় মান হবে 1 2 3 4 এরকম কিছু মান হবে। তো 6 এর জায়গায় যদি 6 × 1 যদি বসাই, তাহলে 6 কে 6 -1 মানে কত হয়ে গেল তোমার 5 হয়ে গেল। আর 5 কি একটা প্রাইম নাম্বার। যেমন 7 এর ক্ষেত্রে 6 × 1 + 1 তাহলে কত হয়ে যাবে 7। যেমন 13 কে কি করব 6 × 2, তাহলে 6k হয়ে গেল +1 13 প্রাইম নাম্বার। তাহলে যদি প্রাইম নাম্বার হয়, প্রাইম নাম্বার হলে অবশ্যই সেটাকে 6k ± 1 এর হিসাবে লেখা যাবে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, তবে 6k ± 1 আকারে প্রতিটি সংখ্যা মৌলিক নাও হতে পারে। মানে এই ফর্মে যদি থাকে সেটা যে মৌলিকই হবে এরকম কোনো কথা নেই, মৌলিক নাও হতে পারে। তাহলে ভালো করে বুঝবে, মৌলিক হতে গেলে এরকম থাকতেই হবে, এই ফর্মে থাকতেই হবে। 6k ± 1 এই ফর্মে থাকতেই হবে, কিন্তু এই ফর্মে থাকলেই যে মৌলিক হবে এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম যে 25, এটাকে লিখতে পারি 6 × 4 + 1, তাহলে 4 6 24 আর 1 25। তাই এটাও তো 6k ± 1 এর ফর্মে রয়েছে, কিন্তু এইটা কি প্রাইম হলো? প্রাইম হলো কিন্তু না, প্রাইম হলো না। তাহলে এই ফর্মে থাকলেই যে প্রাইম হবে এরকম কোন হচ্ছে গিয়ে কথা নেই, নাও হতে পারে। কিন্তু প্রাইম নাম্বার হলে এই ফর্মে অবশ্যই থাকতে হবে, এটা লাগবে, এটা কাজে লাগবে, ঠিক আছে? এখন বুঝে রাখো, যখন কোশ্চেন অ্যান্সার করাবো তখন দেখবে এগুলোর কি এক একটা সাংঘাতিক ইউজ। দেখো নেক্সট বলছে কম্পোজিট নাম্বার। তাহলে ওই যে ন্যাচারাল নাম্বারকে 3টে ভাগে ভাগ করেছিলাম, একটা কি ছিল, একটা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার সম্পর্কে দেখলাম। সেকেন্ড হচ্ছে গিয়ে কি কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারে কি বলছে,
বলছে যে নাম্বার হ্যাভিং মোর দ্যান টু ফ্যাক্টরস। প্রাইমে কি ছিল যে দুটো উৎপাদক থাকবে, কম্পোজিটে কি বলছে দুটোর বেশি উৎপাদক থাকবে, মোর দ্যান টু ফ্যাক্টরস, দুটোর বেশি উৎপাদক থাকবে। দুটোর বেশি উৎপাদক থাকলেই সেটাকে কি বলবে, কম্পোজিট নাম্বার বলবে। কম্পোজিট নাম্বার। যে সংখ্যার দুইয়ের বেশি গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন হচ্ছে গিয়ে বললাম যে 4, 12, 6, 8, এগুলো দুইয়ের বেশি, দুটোর বেশি করে উৎপাদক রয়েছে। এখানে কয়েকটা ফ্যাক্টস রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে দেখবে। যেমন 1, নাইদার প্রাইম নর কম্পোজিট। কেননা দেখো একের ক্ষেত্রে কি, এককে ওই জন্য কিন্তু আলাদা রেখেছিলাম যে কম্পোজিটের ক্ষেত্রে কি, কম্পোজিটের 2 থেকে বেশি উৎপাদক থাকবে, প্রাইমের ক্ষেত্রে কি 2 থাকবে। কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক কটা, একের উৎপাদক কটা, একের উৎপাদক হচ্ছে গিয়ে একটা, তাই না? তো দুটো হলে প্রাইম হবে, দুটোর বেশি হলে কম্পোজিট হবে। তাই একের তো একটা, তার জন্য নিঃসঙ্গ, একা, তোমার আমার মতো, যেরকম বললাম। চল এরপরে বললাম কি, স্মলেস্ট কম্পোজিট নাম্বার। স্মলেস্ট কম্পোজিট নাম্বার, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4 হচ্ছে গিয়ে স্মলেস্ট, সব থেকে ছোট যৌগিক সংখ্যা 4। 9 কি বলছে, স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার, বেজোড় স্মলেস্ট কম্পোজিট নাম্বার। এগুলো সব কম্পোজিট নাম্বার, এগুলো জাস্ট একবার একটু দেখে নেবে, এগুলো নর্মাল জিনিস, তবুও দেখে রাখবে। এরপরে দেখো প্রাইম নাম্বার। ওই যে প্রাইম নাম্বারকে ছেড়ে এলাম, ওটার আর একটা জিনিস, যে প্রাইম নাম্বারের কটা ভাগ রয়েছে, কি কি? একটা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে রিলেটিভলি প্রাইম আর একটা হচ্ছে গিয়ে কোপ প্রাইম। দুটো জিনিসকে আগে বুঝতে হবে, দুটোকে অনেক সময় গুলিয়ে ফেলে সবাই, দুটোকে ভাবে একই জিনিস, একই জিনিস না, কিন্তু দুটো কিন্তু একই জিনিস নয়। রিলেটিভলি প্রাইম আর কোপ প্রাইম। রিলেটিভলি প্রাইম কোপ প্রাইমের একটা সাধারণ কথা হচ্ছে গিয়ে কি, টু নাম্বারস আর কল্ড কোপ প্রাইম বা রিলেটিভলি প্রাইম ইফ দেয়ার HCF, HCF মানে গসাগু, গসাগু যদি এক হয়, গসাগু যদি এক হয়, দুটো সংখ্যার গসাগু যদি এক হয়, মানে দুটো সংখ্যার কমন ফ্যাক্টর, দুটো সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেই সমস্ত সংখ্যাকে কি বলবে, রিলেটিভলি প্রাইম বা কোপ্রাইম। এবার এর মধ্যে একটু তফাৎ আছে, দুটোর ক্ষেত্রে এই কথাটা লাগু, কিন্তু রিলেটিভলি প্রাইমের ক্ষেত্রে কি হবে, রিলেটিভলি প্রাইম, রিলেটিভলি প্রাইমে বলছে কি, প্রথম কথা দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, দুটোর গসাগু এক হতে হবে। যেমন আমি বললাম 8 আর 13, দুটো সংখ্যা 8 আর 13, কিন্তু এদের মধ্যে কিন্তু এক ছাড়া অন্য আর কোনো কিছু কমন যায় না, মানে অন্য কমন কোনো ফ্যাক্টর নেই, মানে কমন কোনো উৎপাদক নেই, এমন কোনো উৎপাদক নেই যেটা দিয়ে 8 কেও ভাগ যাবে 13 কেও ভাগ যাবে, এরকম কিছু নেই এক ছাড়া। তাই জন্য এটা কি, এটা হচ্ছে গিয়ে রিলেটিভলি প্রাইম। আর কি হতে পারে, আমি বললাম যে 8, 9 সেম, আমি বললাম যে 7, 11 একই রকম, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে রিলেটিভলি প্রাইম। কোপ প্রাইমে কি হবে দেখো, কোপ প্রাইম, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কোপ প্রাইমের খুব ইউজ। HCF LCM মানে লসাগু গসাগু চ্যাপ্টার, এটা ছাড়া হবেই না, লসাগু গসাগু চ্যাপ্টার কোপ প্রাইম ছাড়া হবে না, তাই ভালো করে বোঝো। কোপ প্রাইমেও কিন্তু রিলেটিভলি প্রাইমের মতো একই কথা বলছে যে HCF 1 হবে, মানে তাদের কোনো কমন ফ্যাক্টর থাকবে না, কিন্তু এখানে যে এই দুটো সংখ্যা হবে, দুটোকেই প্রাইম নাম্বার হতে হবে, দুটোকেই প্রাইম নাম্বার হতে হবে। এখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না যে দুটোকেই প্রাইম হতে হবে বা কম্পোজিট হতে হবে, এরকম কোনো কথা ছিল না। মানে দেখো 8 কিন্তু কম্পোজিট নাম্বার, 13 প্রাইম নাম্বার, ঠিক আছে? আবার দেখো এখানে 8 কম্পোজিট, 9 কম্পোজিট, আবার দেখো 7 আর 11 দুটোই হচ্ছে গিয়ে কিন্তু প্রাইম নাম্বার। তো সেখানে এগুলো হচ্ছে কি রিলেটিভলি প্রাইমের ক্ষেত্রে হবে, কিন্তু কোপ প্রাইমের ক্ষেত্রে শুধুমাত্র প্রাইম নিতে হবে। যেমন হচ্ছে গিয়ে তুমি বলতে পারো যে 7, 11, তুমি বলতে পারো যে 13 আর 19, এগুলো কিন্তু সব দেখো সব নিজে নিজে কিন্তু প্রাইম, ঠিক আছে? এরকম যা খুশি অসংখ্য অসংখ্য হতে পারে। তুমি বললে যে 23
আর 31, ঠিক আছে, এরকম যা খুশি হতে পারে, যা খুশি, ঠিক আছে, কিন্তু দুটোই প্রাইম হতে হবে, ঠিক আছে, কো প্রাইম। ভালো করে এটাকে একদম স্টার্ট দিয়ে রাখো, কোনো যেন কনফিউশন না থাকে। প্রথম কথা, কো প্রাইম হোক রিলেটিভলি প্রাইম হোক, এইচসিএফ গসাগু হচ্ছে কি সবসময় এক হবে। এবং কি রিলেটিভলি প্রাইমের ক্ষেত্রে যা খুশি হতে পারে, কম্পোজিটও হতে পারে, প্রাইমও হতে পারে, মানে তোমার হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা হতে পারে, যৌগিক সংখ্যাও হতে পারে। কিন্তু কো প্রাইমের ক্ষেত্রে কেবলমাত্র হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যাই হবে। টুইন প্রাইম নাম্বার, যমজ মৌলিক সংখ্যা, টুইন প্রাইমটা কি? এটা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বারের একটা হচ্ছে গিয়ে ভাগ। টুইন প্রাইম কি বলছে? একই রকম, এখানে হচ্ছে গিয়ে পেয়ার থাকবে, এরকম দুটো সংখ্যা থাকবে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, তাদের ডিফারেন্স মানে পার্থক্যটা 2 হতে হবে। যেমন এদেরও কিন্তু এইচসিএফ মানে গসাগু কিন্তু এক হবে, এইচসিএফ হচ্ছে গিয়ে 1 হবে। যেমন উদাহরণের যদি কথা বলি, উদাহরণ কি হবে? যেমন বললাম যে আমি 5 7, আমি বললাম যে 3 5, আমি বললাম 11 13, আমি বললাম 17 19। এগুলো দেখো, এগুলো কি সব ডিফারেন্স, কিন্তু সব ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে গিয়ে 2, ডিফারেন্স 2, ডিফারেন্স 2, ডিফারেন্স 2, এরকম, ঠিক আছে, এদের ডিফারেন্স তোমার 2 হতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল প্রাইম নাম্বারকে কি কি ভাগ, রিলেটিভলি প্রাইম, কো প্রাইম, আর হচ্ছে গিয়ে টুইন প্রাইম। প্রায় সময় রিলেটিভলি প্রাইম আর কো প্রাইম অনেকেই হচ্ছে গিয়ে এক করে ফেলে, দুটো কিন্তু এক নয়। বারবার বলছি, রিলেটিভলি প্রাইম মানে প্রাইম হতে পারে, কম্পোজিটও হতে পারে, এইচসিএফ এক হবে, গসাগু এক হবে। কো প্রাইমের ক্ষেত্রে কি, যে দুটোকেই অবশ্যই প্রাইম নাম্বার হতে হবে, গসাগু তো এক হবেই। টুইন প্রাইমে গসাগু তো এক হবেই, কিন্তু যে সংখ্যা দুটো নেব অবশ্যই প্রাইম হবে এবং তাদের পার্থক্য 2 হবে, অবশ্যই প্রাইম হবে এবং পার্থক্য 2 হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। নেক্সট হচ্ছে গিয়ে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার হচ্ছে গিয়ে কোনগুলোকে বলছে? পারফেক্ট নাম্বার, সম্পূর্ণ সংখ্যা। পারফেক্ট নাম্বার কাকে বলছে? বলছে যদি কোনো সংখ্যা, ভালো করে বুঝবে, আগে আমি যেটা বলছি বোর্ডের দিকে ছাড়ো, আমার কথাটা শোনো। যদি কোনো সংখ্যার উৎপাদকগুলির যোগফল ওই সংখ্যার সমান হয়, ইংলিশেও বলছি, ভালো করে বুঝবে, if the sum of all factors excluding the number itself is equals to the original number, then it is called a perfect number. যদি কোনো সংখ্যার উৎপাদকগুলির যোগফল এবং ওই সংখ্যাটাকে বাদ দিয়ে যে উৎপাদক রয়েছে সেগুলো, কোনো সংখ্যার উৎপাদকগুলি, ওই সংখ্যাটিকে বাদ দিয়ে যে উৎপাদকগুলি রয়েছে সেগুলোর যোগফল যদি ওই সংখ্যার অরিজিনাল সংখ্যার সমান হয়, তাহলে সেটাকে বলছে পারফেক্ট নাম্বার। উদাহরণ দেবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বলছে কি, কোনো সংখ্যা, যেমন বললাম যে হচ্ছে গিয়ে 6, এর উৎপাদক কি কি? 1 2 3 6। এবার বলছে কি, উৎপাদকগুলির যোগফল, কিন্তু একটা কন্ডিশন, যে ওই সংখ্যাটাকে বাদ দিয়ে, দেখো এই সংখ্যাটার ও নিজেও তো একটা উৎপাদক, কিন্তু ওকে বাদ দিয়ে বাকি যে উৎপাদকগুলো আছে এদের যোগফল যদি অরিজিনাল সংখ্যার সমান হয়, যেমন 1 + 2 + 3 কত হচ্ছে 6, 6 কি অরিজিনাল সংখ্যার সমান, তাহলে এই 6, এই সংখ্যাটাকে বলবে একটা পারফেক্ট নাম্বার। ইফ দ্য সাম অফ অল দ্য ফ্যাক্টরস এক্সক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ is equals to that number, then it is called a perfect number. কোন সংখ্যার সকল গুণনীয়কের সংখ্যাটি নিজে বাদ দিয়ে যোগফল যদি সেই সংখ্যার সমান হয়, তবে তাকে পূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বার বলা হয়। আশা করি ক্লিয়ার হলো। তাহলে 6 একটা পারফেক্ট নাম্বার। যেমন হচ্ছে কি, বললাম যে 28 কি হবে? 28 এর উৎপাদক গুলো কি কি আছে? 1 আছে 2 আছে। দেখো, 1 কে কিন্তু ছাড়বে না, 1 এই যে উৎপাদকটা, 1 কে বলা হয় সার্বজনীন উৎপাদক। 1 হচ্ছে গিয়ে সবার উৎপাদক, 1 হচ্ছে গিয়ে সার্বজনীন উৎপাদক। 1 2 4 6 8, ঠিক আছে, এই কি বললাম, 28 কথা বলছি, আমি 24 ভাবছি।
তারপর হচ্ছে গিয়ে তোমার 14, তারপর হচ্ছে গিয়ে 28, চার হয়েছে, 6, 7 বাদ দিয়েছে, 7, 14, 28, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বলছে, যে কোনো সংখ্যার যে উৎপাদকগুলো রয়েছে, যেমন 28 হচ্ছে কি 1, 2, 4, 7, 14, 28, এগুলো এর মধ্যে থেকে ও নিজেকে বাদ দিয়ে যেগুলো রয়েছে, যেমন 14 প্লাস 7 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, মানে 14, 7, 10, 24 আর 4 হচ্ছে কি হয়ে গেল 28, মানে এইটা এই অরিজিনাল নাম্বারের যদি সমান হয় তাহলে হচ্ছে কি এটাকে কি বলবে, এটাকে বলবে একটা পারফেক্ট নাম্বার, ঠিক আছে, এটাকে বলবে একটা পারফেক্ট নাম্বার। ক্লিয়ার? তাহলে পারফেক্ট নাম্বার কি বোঝা গেল? তাহলে মাথায় রাখবে, যেমন 6, 28, ঠিক আছে, যেমন 496, এগুলো খুব কমন যেগুলো পরীক্ষায় চলে আসে, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে, এগুলো হচ্ছে কি পারফেক্ট নাম্বারের উদাহরণ, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমরা যে ক্লাসিফিকেশন অফ নাম্বারস করলাম এই পর্যন্তই হচ্ছে গিয়ে শেষ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর বারবার বলছি ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে দেখো। যে অঙ্ক কিচ্ছু পারে না আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি ভিডিওটাকে ঠিকভাবে দেখো তাহলে তোমরাও একদম তিসমার খান হয়ে যাবে, কিন্তু অঙ্কে একদম 100% গ্যারান্টি আমার। আমি বলছি তোমাদের ভরসা রাখো আমার ওপরে, ভরসা রাখো নিজের ওপরে, যা হয়েছে, এখন উঠে দাঁড়াও, এবার কিন্তু একটা চাকরি নিতেই হবে। এবার অনেকে বদনাম দিয়েছে, অনেকে অনেক কিছু বলেছে, এবার কিন্তু ঘুরে দাঁড়াবার পালা, ঠিক আছে। তা তোমাদের মনস্কামনা খুব শীঘ্রই হচ্ছে গিয়ে পূর্ণ হোক, এইটাই ভগবানের কাছে আমি আশা রাখছি। এবং তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কি রকম লাগছে তোমরা হচ্ছে গিয়ে জানিও, অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্টস করো, তোমাদের মতামত দিও। এবং এই সিরিজটা কিন্তু ধারাবাহিকভাবে চলবে, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে এই জিনিসটাকে দেখো, সামনে অনেক ভ্যাকেন্সি আসছে, ভালো করে পড়ো, অবশ্যই কিন্তু চাকরি পেতেই হবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।